আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা 13 থেকে 16 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। ঢাকায় ফিরতে ফিরতে সকাল 8টা বেজে গেছে শিহাবের। সারা রাত জার্নি করার কারণে প্রচণ্ড রকম ক্লান্ত লাগছে তার। ফ্যানের সুইচটা দিতেই সেটা শব্দ করতে করতে ঘুরতে শুরু করলো। এই ফ্যানের আওয়াজে প্রচণ্ড অস্বস্তি হয় শিহাবের। সে কোনো মতে জুতাটা খুলেই বিছানায় গা এলিয়ে দিল। শিহাবের মনে হচ্ছে ও বোধ হয় বুড়ো হয়ে যাচ্ছে, তাই আর আজকাল এত জার্নি তার সহ্য হয় না। পরিশ্রমও খুব একটা করতে পারে না। খাটের ঠিক পাশেই রয়েছে আয়না। আজ শোয়া অবস্থায় থাকা শিহাবকে সম্পূর্ণই দেখা যাচ্ছে সেখানে। শিহাব একবার ভালো করে নিজের দিকে তাকালো। না, খুব একটা বুড়ো হয়নি। মাথার একটা চুলও পাক ধরেনি। চুল না পাকলে কিসের বুড়ো? শার্টটা খুলে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম ঝাঁকিয়ে ধরল শিহাবকে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। টেলিফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল তার। অর্ধ ঘুমন্ত অবস্থায় টেলিফোন ধরল শিহাব। জমিদার গিন্নির টেলিফোন। শাওন নাকি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে, তাকে হাসপাতালে আনা হয়েছে। জমিদার গিন্নি দ্রুতই শিহাবকে সেখানে যেতে বলল। শিহাবের হাত থেকে টেলিফোন পড়ে গেল। চোখের সামনে ভেসে উঠল শাওনের মায়াবী মুখ। মুহূর্তেই যেন তার কলিজার হাজার টুকরো হয়ে গেল। শার্ট গায়ে চাপিয়ে দ্রুত ছুটে গেল হাসপাতালের দিকে। চারুকে খুবই সাধারণ একটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। 2 ঘর বিশিষ্ট টিনের ঘর। রান্নাঘর, বাথরুম সবই দূরে দূরে। 2জন মহিলা ওকে এখানে এসে বসিয়ে দিয়ে গেছে। এরাই নাকি জামাল হোসেনের প্রতিবেশী। পরিবার বলতে তার তেমন কেউই নেই। সে আর তার বন্ধু সবুজ আলী। সবুজ আলী পাশের বাসাতেই থাকে। 2 বন্ধুর মাঝে সচরাচর এক বাড়ি থেকে অন্য বাড়িতে যোগাযোগ আছে। কয়েকজন মহিলা এসে দেখে গেছে চারুকে। তাদের মুখেই শুনেছে জামাল হোসেনের বয়স 35, কিন্তু তাকে বয়সের তুলনায় বেশ বৃদ্ধ মনে হয়। কই, শিহাবও তো 30 পার করেছে, তাকে তো বৃদ্ধ মনে হয় না। শিহাব আর জামাল হোসেনকে একসাথে দাঁড় করালে সবাই বলবে শিহাব 25 আর জামাল হোসেন 40, কিন্তু সত্যিকারে তাদের বয়সের পার্থক্য মাত্র 5 বছরের। জামাল হোসেন নামক লোকটির ঘরে আসবাব বলতে শুধু একটা খাট, একটা টেবিল, আরেকটা আলমারি এবং 2টা চেয়ার রয়েছে। কিছুক্ষণের মাঝেই ঘরে ঢুকলো জামাল হোসেন। সবাই বলেছিল ঘরে প্রবেশ করা মাত্র যেন চারু তাকে পায়ে হাত দিয়ে সালাম করে। চারু সেসবের ধারের কাছেও গেল না। ছোট থেকেই ঘাটতেরামি করে আসছে সে, এবারেও ব্যতিক্রম নয়। কিন্তু জামাল হোসেনের দিকে তাকিয়ে চমকে উঠল চারু। চোখগুলো লাল, পা দুটো কিছুটা দুলছে। কাঁপা কাঁপা হাতে সে দরজা বন্ধ করে দিয়ে চারুর সামনে এসে বসল। চারু তার কাছ থেকে একটা উৎকট গন্ধ পেল। ওড়না দিয়ে নাক চেপে ধরল সে। লোকটা কি মাতাল? সে চারুর কাছে এগুতে চাইলেও চারু পিছে সরে গেল। এই লোকটাকে কেন যেন প্রচুর ভয় লাগছে তার। দেখুন, আমার কাছ থেকে দূরে থাকুন। এই বিয়েতে রাজি ছিলাম না আমি। আপনি আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। জামাল হোসেন কথাবার্তার ধারে কাছেও গেল না। সে চারুকে ছোঁয়ায় ব্যস্ত হয়ে গেল। চারু প্রাণপণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছে। কথা বলতে কিন্তু একজন মাতালের সাথে বোধ হয় কথা এগোনো যায় না। মাতাল হওয়া সত্ত্বেও যেন তার শক্তি বিন্দুমাত্র কমেনি। হাজার চেষ্টা করেও চারু তাকে প্রতিহত করতে পারল না। বাসরঘর নাকি প্রতিটি মেয়ের জীবনে স্বপ্নের রাত হয়, কিন্তু চারুর জীবনে বোধ হয় সবচেয়ে নৃশংস রাত ছিল তার বাসর রাত। এমন বাসর কি আদেও কোনো মেয়ের কাম্য? চারুর জীবনে কি একটু সুখ নেই? খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে রয়েছে চারু। কিছুটা দূরেই জামাল হোসেন নামক লোকটি বেঘরে ঘুমোচ্ছে। চারুর ইচ্ছে হচ্ছে লোকটিকে খুন করে ফেলতে। আচ্ছা, এমন হওয়ার কারণ কি? কি পাপ করেছিল ও? ওর সাথেই কেন এমন হলো? কেন ওর এত আকাঙ্ক্ষিত শাওন ওর হলো না? একবারে হাতের কাছে পেয়েও কেন তাকে পেল না? একেই বোধ হয় ভাগ্য বলে। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই 3টা সৃষ্টিকর্তা আগে থেকেই লিখে রেখেছেন। তাই শাওন ওর এত কাছাকাছি থাকার সত্ত্বেও শাওন বিয়েটা আটকাতে সক্ষম হয়নি। এ কোন পাপের শাস্তি সে পেল সে? কেন সৃষ্টিকর্তা এত বড় শাস্তি দিল তাকে? নিশ্চয়ই মনোরমাকে খুন করার শাস্তি। হ্যাঁ, সেটাই হবে। ওই তো পরোক্ষভাবে খুন করেছিল মনোরমাকে। যদি সেদিন শিহাবকে বিয়ে করতে রাজি হয়ে যেত, তাহলে আজ এমন হতো না। এর শাস্তিই বোধ হয় সৃষ্টিকর্তা তাকে দিচ্ছেন। ওকে বোঝাতে চেষ্টা করছেন।
দেখো, শিহাবকে ছেড়ে তুই কত বড় ভুল করেছিস। শাওনকে তুই এমনিও পাবি না। শিহাবকে বিয়ে করলে অন্তত ভালো একটা স্বামীও পেতি, তোর মাও বেঁচে থাকতো। অপরাধবোধ যেন কুরে কুরে খাচ্ছে চারুকে। মনোরমার কথা মনে হতেই শব্দ করে কেঁদে ওঠে চারু। চারুর কান্নার শব্দে ঘুম ভেঙে যায় জামাল হোসেনের। কি হইছে, কান্তাছো কেন? চারু উত্তর দেয় না। এই ঘৃণ্য লোকটির সাথে কথা বলতেও তার রুচিতে বাজছে। কাল রাতের কথা মনে পড়তেই ইচ্ছে করছে নিজের শরীর টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিতে, বিশেষ করে এই লোকটি যেখানে যেখানে ছুঁয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার, চারু চাইলেও এই লোকটিকে বাধা দিতে পারে না, কারণ ধর্মমতে এখন এই লোকটাই চারুর প্রতি অধিকার সবচেয়ে বেশি। কথা কও না কেন? শোনো, অবাধ্য মাইয়া মানুষ একদম পছন্দ করি না। আপনার মতো জঘন্য, ঘৃণ্য আর মাতাল লোককেও আমি পছন্দ করি না। জামাল হোসেন অবাক হয়ে চারুর দিকে তাকালো। সে ভাবেও নি চারুর মুখের উপর এভাবে কথা বলতে পারে। যখন দেখতে গিয়েছিল তখন তো একেবারে চুপ করেছিল। চারুকে এমন জোর গলায় কথা বলতে দেখে নিজের গলাটা একটু নরম করলেন জামাল হোসেন। তুমি কি আমার উপর কোনো কারণে রাগ কইরা আসো বউ? বউ ডাকবেন না আমাকে। বউরে বউ ডাকমো না তো কি ডাকমো? চারু উত্তর দেয় না, চুপচাপ হাঁটুতে মুখ গুজে বসে রইল। চারুকে এভাবে বসে থাকতে দেখে জামাল হোসেন একটু এগিয়ে এলো তার দিকে। কি হয়েছে তোমার? আমি আমার ভাইয়ের কাছে যাব, আমাকে তার কাছে দিয়ে আসুন। আমি থাকবো না এখানে। কেন, কি হয়েছে? থাকবা না কেন? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তাই আমি চলে যাব। বিয়া তো আল্লাহর হাতে, আমরা কি করতে পারি কও? তুমি কি কাল রাইতের জন্য আমার উপর রাগ কইরা আসো? রাগ কইরো না, আসলে কাল বিয়া ছিল বইলা সবুজ জোর কইরা আমারে বেশি খাওয়াই দিছে, তাই অমন আচরণ কইরা ফেলছি। তুমি পছন্দ না করলে আর খামো না। চারু প্রত্যুত্তর দিল না। লোকটা প্রথম প্রথম শক্ত কণ্ঠে কথা বলল, এখন তার গলা নরম হয়ে আসছে। চারু বুঝতে পারছে না তার কি করা উচিত। কেউ বকাঝকা করলে তার প্রত্যুত্তর দেওয়া যায়, কিন্তু শান্ত কণ্ঠে কথা বললে তার উপর রাগ ঝাড়া যায় না। আমি আমার ভাইয়ের কাছে যাব। কই তোমার ভাই? চারু উত্তর দেয় না। এ প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। কাল তো ঈদ, ঈদটা এই বাসায় কাটাও, তারপর তোমার বাপের বাসায় বেড়াইতে নিয়ে যাবো। যতই হোক বিয়ার পর প্রথম ঈদ বইলা কথা, জামাইয়ের বাড়িতেই থাকা উচিত। চারু উত্তর দেয় না। তার খুব করে জানতে ইচ্ছে করছে শাওন এখন কেমন আছে। কে জানে আর কখনো দেখা হবে কিনা ভালোবাসার চাদরে ঢেকে রাখা মানুষটির সাথে। জমিদার গিন্নি বিলাপ করে কেঁদে চলেছে। তার মতে কাঠের টুকরো শাওনের মাথায় পড়ায় তার মাথা খারাপ হয়ে গেছে, আর সে এতগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। তবে জমিদার গিন্নি বোকা হলেও চারুর বিয়ের আসরে শাওনের অজ্ঞান হওয়া, তারপর বাসায় এসে ঘুমের ওষুধ খাওয়া, এই দুয়ে দুয়ে চার মেলাতে কারোরই কোনো সমস্যা হচ্ছে না। শিহাব এক কোণে বিরস মুখে দাঁড়িয়ে আছে। ডক্টরটি শিহাবের ছোটবেলার বন্ধু, তাই শাওনের ব্যাপারে কথা বলতে সে সরাসরি শিহাবকে তার চেম্বারে ডেকে নিল। শাওন ঠিক আছে তো নাহিদ? এখন বিপদমুক্ত, পেট থেকে আমরা ওষুধ ওয়াশ করে দিয়েছি। তবে 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 আমার মনে হয় শাওন কোনো কিছু নিয়ে খুব গম্ভীর শকে আছে। ও কাউকে চিনতে পারছে না। এমনভাবে চললে ও খুব শীঘ্রই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়বে। এখন হয়তো 2-3 জনকে চিনবে, কিন্তু সঠিক চিকিৎসা না হলে সবাইকে ভুলে যাবে। শাওনের এমন শখের কারণ শিহাব বেশ ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু এই কথাটাও ওর পরিবারকে এখনই জানাতে ইচ্ছুক না। আমার একটা সাহায্য করবি নাহিদ? কি সাহায্য? বাসার সবার সামনে বলবি ভারী কিছু আঘাত লাগায় মাথা এলোমেলো হয়ে গেছে। কিন্তু কেন? শাওনের মাথার চোট এতটাও গভীর নয়, এমনকি অজ্ঞান হওয়ার মতো গভীরও নয়। একটা সেলাই লাগেনি, শুধু একটু কেটে গেছে। প্রশ্ন করিস না, পরে তোকে সব বুঝিয়ে বলবো। তুই শুধু বাসায় সবার সামনে এই কথাটা বলবি। শিহাবের কথা মেনে নাহিদ সবাইকে এই কথাটাই বলল। জমিদার গিন্নির বিলাপ আরও বেড়ে গেল। এত আদরের ছেলে তার এভাবে সবাইকে ভুলে গেল। শিহাব কিছু বলছে না, এক কোনায় দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বসে রইল সে। খুব শীঘ্রই গ্রামে ফিরতে হবে। শাওনের এই অবস্থার জন্য শুধুমাত্র চারুলতা দায়ী। এর জবাবদিহি চারুকে করতেই হবে। কিসের অপরাধে ও শিহাবের কলিজার টুকরোটাকে এভাবে কষ্ট দিল? কেন ছাড়লো ওকে? পেরিয়ে গেছে 2 দিন। বিয়ের পর এমনিও মেয়ের বাড়ি আসতে হয়, তার উপর চারুর জেদে এক প্রকার বাধ্য হয়ে এখানে এসেছে জামাল হোসেন। গ্রামে ঢুকেই সে প্রথম খোঁজ নিয়েছে হামিদ এসেছে কিনা। না, হামিদ আসেনি। চারুর জীবনে এভাবে শেষ হয়ে গেল, অথচ হামিদ একবারও এলো না।
মা তো ওকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, তারপরও কেন এলো না সে? শাওনের খবর জানতে ইচ্ছে করছে খুব, কিন্তু জামাল হোসেনের সামনে কোনোভাবেই সে খবর নেওয়া গেল না। ইনিয়ে বিনিয়ে অনেককে চারু জিজ্ঞেস করলো, সবার একই উত্তর। সেদিন হাসপাতালে যাওয়ার পর থেকে শাওন আর কখনো এই গ্রামে আসেনি। বাকিরা সবাই চলে এলেও শাওন আসেনি। বাড়িতে ঢুকতেই অনেক আয়োজন দেখা করলো, অবশ্য শেফালি কোনোটাই করছে না। টুনির মা, রুবেলের মা, শাপলার মা সবাই মিলে এইসব করছে। গ্রামে বোধ হয় এই এক সুবিধা, কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রতিবেশীরাও বেশ সাহায্য করে। নাজিমুদ্দিন শুধু বাজার করেই সেরেছে। চারুকে দেখে প্রতিবেশীরা একে একে চারুকে জড়িয়ে ধরলো, অবস্থা জিজ্ঞেস করলো। চারু হাসি মুখেই সবার সাথে কথা বলল, ফিরে গেল নিজের সেই চিরচেনা ঘরে। জামাল হোসেনও পিছু পিছু ভেতরে প্রবেশ করলো। এটা তোমার ঘর? জামাল হোসেনকে সেখানে রেখে চারু সবার সাথে হাত মিলিয়ে কিছু কাজ করলো। সবাইকে খাবার দাবার দিল নিজের হাতেই। চারু নিজের কষ্ট কাউকে দেখাতে চাইছে না, বিশেষ করে শেফালিকে তো একদমই না। চারুর এই হাসি খুশি চেহারা দেখে যেন গা জ্বলে যাচ্ছে শেফালির। চারু তাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে আরও সুখী হওয়ার অভিনয় করলো। বিকেলের দিকে ঘর খালি হলো, মানুষজন কমে এসেছে। নাজিমুদ্দিনও কাজে চলে গিয়েছে। বাসায় শুধু শেফালি, চারু আর জামাল হোসেন। আর জামাল হোসেন এখন ভেগরে ঘুমোচ্ছে। কিছু মানুষ আছে যাদের ঘুমালে খুবই স্নিগ্ধ, সুন্দর ও পবিত্র লাগে, কিন্তু জামাল হোসেনের ধারে কাছেও যায় না। লোকটা কেমন যেন হাঁ করে ঘুমায়, অসহ্য লাগে চারুর কাছে। বিয়া দিয়েও শান্তি নাই, 2 দিন হইতে না হইতেই জামাই নিয়া হাজির। এতদিন হইয়া গেল, এখনও কোনো দিন জামাই নিয়া বেড়াইতে যাই নাই, আর উনি 2 দিনেই জামাই লইয়া হাজির। বাড়ি খালি আছে বিদায় শেফালি চারুকে কথাটা শোনাতে ভুল করল না। হামিদ চলে যাওয়ায় মুখের উপর কথা বলার অভ্যাসটা চারুর গেছে, কিন্তু তাকে এবার জবাব দিতে দেখে চমকালো শেফালি। আমি তো আর আপন চাচাকে বিয়ে করিনি যে বাসায় যেতে ভয় পাবো। এত জঘন্য রুচি আমার না। কি কইলি তুই যে আপনি শুনলেন? নাকি কালা হয়ে গেছেন? গায়ের রঙের মতো মনটাও কুৎসিত। তোর সাহস তো কম না মাগি, তুই আমার মুখের উপর কথা কস? আপনার সাথে কথা বলতে সাহসের কি প্রয়োজন? নারীদের ক্ষেত্রে যদি কাপুরুষ শব্দটা প্রযোজ্য হয়, তাহলে আপনি সেই কাতারে পড়বেন। আপনার সাথে কথা বললেও আমার বিবেক নাড়া দেয়। আমার মন নিজেকে বলে, চারুলতা, তুই এত জঘন্য এক মহিলার সাথে কিভাবে কথা বলিস? শেফালির আগে চারুর চুলের মুঠি ধরতে আসলো, কিন্তু চারু সেই সুযোগ না দিয়ে শেফালির হাত ধরে ফেললো। নিজেই শেফালির চুলের মুঠি ধরে আঁচড়ে ফেললো মেঝেতে। এতদিনে তার প্রচণ্ড শান্তি হচ্ছে। শেফালিও অবাক হয়ে চারুকে লক্ষ্য করলো। এতদিন থাকার জায়গা ছিল না, তাই বাধ্য হয়েই সব সহ্য করে গেছি, কিন্তু আজ আমার একটা আশ্রয় আছে। স্বামী হিসেবে বেশ ভালো একজন মানুষকে পেয়েছি, তাই আমার উপর অত্যাচার করবে সেটা ভুলে যাও। টুকরো টুকরো করে কেটে ফেলবো। ভুলে যেও না আমার ভাইয়ের কথা। একই রক্ত বইছে আমাদের শরীরে। এখন থেকে সব কিছু সমান সমান হিসাব হবে। চারু বেরিয়ে গেল বাড়ি থেকে। শেফালিকে জ্বালানোর জন্যই বলেছে জামাল হোসেন ভালো লোক। সত্য বলতে জামাল হোসেনের মধ্যে কোনো ভালো গুণ এখনও অবধি দেখেনি সে। এখন যে ভালোবাসা আছে সেটাও নিশ্চয় নতুন বলে। কিছুদিন পর চাহিদা মিটে গেলে তার ভালোবাসা থাকবে না। আজ 4 দিন পরে সে তার অতি প্রিয় সেই নদীর পাড়ে আসলো। এখানেই হামিদের সাথে ওর শেষবারের মতো দেখা হয়েছিল। বিয়ের পর প্রকৃতির সৌন্দর্য আরও বেশি মনে হয়, তাই না? হঠাৎই কারোর গলার স্বরে চমকে উঠল চারু। নিজেকে ধাতস্থ করে পেছনের দিকে তাকানোর পরেই দেখা গেল শিহাবকে। চারুর মন হঠাৎই খুশি হয়ে গেল। শিহাব নিশ্চয়ই জানে শাওন কোথায়। শিহাব অবাক হয়ে চারুকে দেখছে। সালোয়ার কামিজ বাদ দিয়ে মেয়েটা শাড়ি পরেছে। অনেক বড় বড় মনে হচ্ছে। 2 চোখে কাজল, নাকে নাকফুল আর হাতে চুড়ি। সৌন্দর্যের দেবী যেন চারুর উপর ভর করেছে। এখন এই চারুলতাকে একদম শিহাবের স্বর্ণলতার মতো লাগছে, কিন্তু এই স্বর্ণলতা আজ তার মন কাড়ছে না। তার জন্য মনে জায়গা নিয়েছে একরাশ ঘৃণা। তার জন্যই শাওনের আজ এই অবস্থা। কেমন আছো চারুলতা? অবশ্য বেশ ভালো থাকার কথা। নতুন বিয়ে করেছো? চারু হতভম্ব হয়ে গেল। শিহাব ঠিক কি বলতে চাইছে তা বোধগম্য হলো না তার। মানে 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 কিছুই না। ভালো আছো কি না সেটাই জিজ্ঞেস করলাম। তো তোমার স্বামীর টাকা পয়সা নিশ্চয়ই খুব বেশি, অন্তত শাওনের চেয়ে নিশ্চয়ই বেশি, নইলে তো আর তুমি তাকে বিয়ে করতে না। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বুঝবে কিভাবে? বাচ্চা তো তুমি, তাই বোঝো না। ওহ সরি, কিছুদিন পর বাচ্চার মা হবে। তোমাকে তো এখন বাচ্চা বলা যায় না। এসব আপনি কি বলছেন? বাদ দাও সেসব। তোমার স্বামী নিশ্চয়ই খুব সুদর্শন, এতটাই সুদর্শন যে শাওনের মুখের এত মায়া ভুলে তুমি তাকে আপন করে নিলে। আপনি ভুল করছেন।
আমি তো আমার কথা বাদ দিন, শাওন ভাই কেমন আছে? কেন জানতে চাও? সে বেঁচে আছে কি না, নাকি বেঁচে থাকলে মারার ব্যবস্থা করবে? এইসব আপনি কি বলছেন? আমি কেন তাকে মারবো? মারবে না? তবে বাঁচার কোনো উপায়ও রাখোনি। আজ তুমি প্রমাণ করে দিলে চারুলতা মেয়ে মানেই স্বার্থপর। যেই ছেলেটা এত বছর যাবৎ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, তাকে কি দিলে তুমি তাকে? নতুন জীবনে পা দেওয়ার আগে একবারও শাওনের কথাটা মাথায় আসেনি তোমার? আমার ভাইকে আমি কতটা ভালোবাসি সে ধারণাও তোমার নেই। আর আমার সেই ভাই কি না আত্মহত্যা করতে গিয়েছিল তোমার জন্য? একটুও মায়া হয়নি আমার ভাইটার জন্য? আমার ভাই যেখানে মৃত্যুর সাথে যুদ্ধ করছিল, সেখানে তুমি তোমার নতুন জীবনের সাজাতে ব্যস্ত ছিলে। কিভাবে এমনটা করতে পারলে চারুলতা? এতটাই পাষাণ তুমি? যদি ওকে ভালোই বাসবে না, তাহলে কেন স্বপ্ন দেখিয়েছিলে আমার নিষ্পাপ ভাইটাকে? চারু স্তব্ধ হয়ে গেল। ওর বিশ্বাস হচ্ছে না শিহাব এই কথাগুলো বলছে। কোনো কিছু না শুনেই এভাবে বলছে সে। কি হলো, চুপ করে গেলে কেন? মনের মাঝে অপরাধবোধ কাজ করে না? কিভাবে পারলে এমনটা করতে? আমার কি ইচ্ছে করছে জানো? তোমাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। যে আমার ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী, তাকে বাঁচিয়ে রাখতেও আমার কষ্ট হচ্ছে, কিন্তু আফসোস তোমাকে আমি খুন করতে পারবো না। ঠকবাজ তুমি হতে পারো, আমি নই। আমার ভাইটা কি অবস্থায় আছে ধারণা করতে ধারণা করতে আরও একসাথে 40টা ঘুমের ওষুধ সে খেয়েছিল, কিন্তু দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ায় সে বেঁচে গেল। কি হবে এই বেঁচে থাকা দিয়ে? আমার চঞ্চল ভাইটা নিমিষেই শান্ত হয়ে গেছে। যে ভাইকে দেখলে ও বায়না করতে করতে পাগল হয়ে যেত, সে ভাইকে আজ ও চিনছে না। শুধুমাত্র একটা কথাই সে বলে, আমাকে আটকে রেখো না, আমার চারুর বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। কতটা ভালোবাসলে একটা মানুষ এভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে সেই ধারণা রাখো? অভিশাপ দিচ্ছি তোমাকে চারুলতা, তুমি কখনো সুখী হতে পারবে না। আমার ভাইকে কাঁদিয়ে সুখী হতে পারবে না তুমি। তোমার সুখ সহ্য হবে না। শাওন প্রতি ফোঁটা চোখের জলের হিসাব তোমাকে দিতেই হবে। চারু মুচকি হেসে উঠল। শিহাবের মুখমণ্ডল কেমন যেন লাল হয়ে গেছে। আমি সুখে ছিলাম কোন দিন যে আমার সুখ সহ্য হবে না? মনে আছে আমার জন্মদিনের দিন আপনি আমাকে বলেছিলেন আমার জীবন সুন্দর হোক, কিন্তু বিশ্বাস করুন 15 বছর আমার জীবনের অভিশাপ রূপে এসেছে। সেদিন থেকে আজ অবধি আমার জীবনে কখনো সুখ আসেনি। আপনি না আমাকে ভালোবাসতেন? শুনেছি ভালোবাসার মানুষটি কষ্ট নাকি অপর মানুষটিও অনুভব করে। আপনি তো আমাকে বুঝলেনই না। এ কেমন ভালোবাসা? আমার বিয়ে যার সাথে হয়েছে সে না ধনী আর না সে সুদর্শন। তার বয়স 35, কিন্তু দেখতে মনে হয় বয়স 40-এর উপর। হ্যাঁ, এমনই এক লোকের সাথে বিয়ে হয়েছে আমার। কি মনে হয় আপনার আমি শখ করে তাকে বিয়ে করেছি? আমি তো কতবার শাওন ভাইকে ডেকেছিলাম, তার ইয়ত্তা নেই, কিন্তু সে তো আসলো না। ভালো তো আমি তাকেই বেসেছিলাম। নিজের ভালোবাসার মানুষটিকে ছেড়ে কে একজন মাতালকে বিয়ে করতে চায়? তার জীবনে আমার প্রয়োজনই শুধু তার শারীরিক চাহিদা মেটানো। কোনো ভালোবাসা নেই তার আমার প্রতি। কি মনে হয় আপনার খুব সুখে আছি আমি? আপনাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম না আপনি নিজের আপন ভাতিজিকে বিয়ে করতে পারবেন কি না? কেন করেছি জানেন? কারণ আমার বাবা বিয়ে করেছিলেন তার আপন ভাতিজিকে। সেই ঘরে আমি ঠিক কতটা সুখে ছিলাম সেটা ধারণা করতে পারেন? আমার আবার সুখ। শিহাব স্তব্ধ হয়ে গেল চারুর কথা শুনে। এইটা কি বলল চারুলতা? এটা কি আদৌ সম্ভব? মেয়েটা কি সত্যিই এতটা কষ্টে আছে? আর শিহাব কি না বিনা দোষে এই বাচ্চা মেয়েটির উপর এতগুলো অপবাদ দিল? নিজের ভিতরে পুষে রাখা এতদিনের রাগগুলো বেড়ে যেন নিমিষেই নিশ্চিহ্ন হয়ে গেল। শিহাব চারুকে কিছু বলতেই যাবে, তার আগে চারুলতা ডাগর ডাগর আখির অশ্রুজল তার কপল বেয়ে গড়িয়ে পড়ল। চারু দৌড়ে গেল বাড়ির দিকে। শিহাবকে সে তার চোখের জল দেখাতে চায় না। কেন দেখাবে শিহাবকে তার? ও একবারও চারুর কষ্টগুলো দেখার চেষ্টা করলো না। চারুকে চিৎকার করে থামতে বলল শিহাব, কিন্তু চারু থামলো না। শিহাবও কিছুটা পেছন পেছন গেল, কিন্তু কিছু দূর যেতেই সে থেমে গেল। এভাবে একটা মেয়ের পেছনে দৌড়াতে দেখলে মানুষ কি ভাববে? নিজের ভিতরে খুব করে অভিমান খুঁজে পেল চারু। অভিমান হচ্ছে হামিদের উপরেও। আর কখনো হামিদকে খুঁজতে ফিরে আসবে না ও। হামিদ নিজের কথা রাখেনি, ও ফিরে আসেনি। আসলে নিশ্চয়ই এতদিন ফিরে আসতো না, আর কখনো সে হামিদের জন্য অপেক্ষা করবে না। হামিদ কেন চলে গেল এভাবে? একবারও কি মনে পড়ে না চারুর কথা? চারু দৌড়ে গিয়ে নিজের খাটের উপর শুয়ে কান্না করতে শুরু করলো। জামাল হোসেন আগেই সেখানে ছিল। চারুকে কান্না করতে দেখে ভুরু কুচকালো সে। কি হইল, কান্দাস কেন? কেউ কিছু কইছে? তোমার আম্মাই কিছু কইছে? চারু উত্তর দেয় না। এই লোকটাকে অসহ্য লাগে তার। কিচ্ছু ভালো লাগে না, মরে যেতে ইচ্ছে করে তার।
কি হইছে বউ, আমারে কও, কেউ কি তোমারে কিছু কইছে? আহো আমরা আইজি চইলা যামু। যেইখানে আমার বউয়ের কান্না করতে হয় আমি ওইখানে থাকবো না। জামাল হোসেন বাচ্চাদের মতো করে চারুর কান্না থামানোর চেষ্টা করছে। চারু সিদ্ধান্ত নিল জামাল হোসেনের সাথেই দূরে চলে যাবে সে, আর আসবে না এখানে। হামিদের জন্যেও না, আর শিহাবের জন্যেও না। সুযোগ হলে একবার শাওনকে দেখবে শুধু, তাও দূর থেকে। জামাল হোসেন হয়তো একটু হলেও ভালোবাসে তাকে, তার সাথেই না হয় নিজেকে মানিয়ে নেবে। এমনিতেও তো তার জীবনের কোনো উদ্দেশ্য নেই। কিন্তু চারু জানলো না জামাল হোসেনের যেটুকু ভালোবাসাও দেখছে সবটাই অভিনয়। এমনকি জামাল হোসেনের প্রথম পক্ষের একজন বউ রয়েছে, সেই তার জীবনের একমাত্র নারী নয়। এত বড় সত্য জানার পর কেমন অবস্থা হবে চারুর? চারুলতা আর দেরি করেনি। পরের দিনই জামাল হোসেনকে নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ও বাড়িতে আর কখনোই সে যাবে না। বিয়েটা নতুন হয়েছে, এখন জামাল হোসেন মোটামুটি ওর কথা শুনেই চলে। তাই চারু সিদ্ধান্ত নিল তাকে স্কুলে ভর্তি হওয়ার কথা বলবে। আগের স্কুলেই ভর্তি হতে পারবে, কারণ সেই স্কুলটি ছিল চারুর গ্রামের একেবারে শেষের দিকে। চারুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব যতটা ছিল, এ বাড়ি থেকে প্রায় একই দূরত্ব। জামাল হোসেনের মেজাজ মর্জি ভালো দেখে চারু একদিন কথাটা তুলল, আমি তো এইবার ক্লাস 9 পাশ করলাম, স্কুলে প্রথম হয়েছি, ক্লাস 10-এ ভর্তি হই। এত লেখাপড়া কইরা কি করবা, হুদাই টাকা নষ্ট। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এসএসসি পাশ করা। মেট্রিক পাশ করানোর পর তো আবার কলেজে যাইতে চাইবা। না, চাইবো না, আপনি শুধু আমাকে এসএসসি পাশের সুযোগটুকু করে দিন। স্কুলে ভর্তি করলে তুমি খুশি হইবা? খুব বেশি খুশি হব। আচ্ছা, কাল সকালে নিয়ে ভর্তি করাইয়া দিমু। এখন আমার কাছে আসো। চারু প্রথমে খুশি হলেও শেষাংশটুকু শুনে মুখ মলিন করে ফেলল। আরও এক যন্ত্রণাময় রাত। সকালে উঠে জামাল হোসেন নিজের মতো বদলালো কয়েকবার। সে একবার চারুকে ভর্তি করতে চাইছে, তো একবার চাইছে না। শেষ পর্যন্ত চারুর অতিরিক্ত উৎসাহ ও খুশি দেখে সে চারুকে ভর্তি করতে রাজি হয়ে গেল। মাস্টারমশাইও বেশ খুশি হলো চারুর আবার পড়াশোনা শুরু করায়। মেয়েটা অন্তত এসএসসিতে পাশ করতে পারবে। স্কুলে ক্লাস করার সময় বিন্দিয়ার সাথে বসলো চারু। বিন্দিয়া চারুর বেশ ভালো বন্ধু, তবে আজ বিন্দিয়া চারুকে কিছুটা এড়িয়ে চলছে। এর কারণ চারু বুঝতে পারছে না। অনেকক্ষণ জোরাজুরি করে বিন্দিয়া যা বলল তার সারমর্ম এই রূপ যে সে কেন জামাল হোসেনকে বিয়ে করলো, শাওন কী অবস্থায় কীরূপ আছে না জেনে সুন্দর করে স্কুলে চলে এলো। শাওনের জন্য চিন্তিতও নয় সেটা কেন। চারু অবশ্য কিছু মনে করলো না, ওকে ভুল বোঝাই স্বাভাবিক। শিহাব এত বিচক্ষণ হয়েও ভুল বুঝিয়েছিল ওকে, তাহলে বিন্দিয়ার কি দোষ? কথা কস না কেন চারু, তুই ওই লোকটারে কেন বিয়া করলি? বাধ্য ছিলাম, আমার হাতে আর কিছুই ছিল না রে, বিশ্বাস কর। শাওন ভাইয়ের সাথে পলায়া যাইতে সময় পাইনি, যেতে চেয়েছিলাম। তার জন্য কষ্ট হয় না তোর? সত্যি বলবো? অবশ্যই, মিথ্যা বলবি কেন? সত্যি বলতে যতটা কষ্ট হওয়ার কথা ছিল ততটা হচ্ছে না। কে জানে কেন হচ্ছে না। অবশ্য আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমি যে এখনও পাগল হয়ে যাইনি সেটাই অনেক। নিজেকে কেমন অনুভূতিহীন বলে মনে হয়। জামাল হোসেনেরই যদি বাধ্য হইয়া বিয়া করলি, তাহলে শিহাবরে করলি না কেন? তাইলে তো তোর মায় বাচ্চা থাকতো। তখন পরিস্থিতি ভিন্ন ছিল। শিহাবকে মানা করতে পেরেছি কারণ তখন আমার মা ছিল আর আমার ভাই ছিল। কিন্তু এই বিয়েতে আমার পাশে কেউ ছিল না। আমি শুধুই এক নীরব দর্শক। আর কারোর কাছে সাহায্য চাইতে পারতাম না, কারণ তাদের গ্রাম থেকে বের করে দিলে আমার কি হতো? দিনে ভদ্রবেশে থাকা মুখোশধারী মানুষগুলোই রাতের বেলা আমার ক্ষতি করত। তাছাড়া আমি চলতামই বা কীভাবে? আমি আমি তো টাকা পয়সা রোজগার করি না। তোর সত্যিই শাওন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে না? আমার তোরে খুবই স্বার্থপর বলে মনে হচ্ছে। আচ্ছা, তুই কি শিহাবকে বিয়ে না করার জন্য আফসোস করিস? দুটো প্রশ্নের উত্তরই না। বিন্দিয়া চুপ করে যায়। এই কয়েক মাসে চারু যেন কেমন অপরিচিত হয়ে গেছে। এই গ্রামে থাকায় চারুর সকল খবরাখবরই তার কানে সবসময় আসতো। চারু কতটা বদলে গেছে। তোর ভাই আসে না কেন চারু? সে আসলে তো আর তোকে এসব কিছু সহ্য করতে হতো না। জামাল হোসেনের সাথে বিয়ের 6 মাস কেটে গেল। এর মাঝে আর কখনো গ্রামে ফিরে যায়নি চারু। প্রতিদিন স্কুলেও যায় না, কিন্তু বাসায় বসেই পুরোদমে পড়াশোনা করে। জামাল হোসেনের মাঝেও কিছুটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন অবশ্য চারুকে বেশ স্বস্তি দেয়।
সে আর আগের মতো চারুকে ব্যবহার করে না, সপ্তাহে 2 কি 1 বার, কিন্তু মদ খাওয়া সে ছাড়তে পারেনি। চারুর এই গন্ধ সহ্য হয় না বিদায় চারু মাঝে মাঝে মাটিতে বিছানা করে ঘুমায়। এই লোকটার সাথে চারুর এখন আর তেমন কোনো সম্পর্ক নেই। সে শুধু বাজার করে দিয়ে তার দায়িত্ব পালন করে, আর চারু রান্নাবান্না করে নিজের সকল কাজ শেষ করে তার দায়িত্ব পালন করে। মাঝে মাঝে শুধু প্রয়োজনীয় 2-1টা কথা হয়, আর দুজন যার যার মতো থাকে। তবে আজকাল সবুজ আলীকে খুব একটা ভালো লাগছে না তার। লোকটার দৃষ্টি কেমন যেন। প্রতিদিনই এই লোকটা এসে এখানে পড়ে থাকে। চারু কথা বলতে না চাইলেও গায়ে পড়ে কথা বলতে আসে। চারু মুখের উপর বিরক্তি প্রকাশ করলেও সে থেমে যায় না। নতুন উদ্যমে কথা বলতে আসে। আপনার বন্ধুকে এই বাড়িতে আসতে মানা করে দিবেন। কেন, সে আবার কি করলো? তার দৃষ্টি খুবই খারাপ, আমার সহ্য হয় না। কি কও এইগুলা? সবুজের মতো মানুষ, মাটির মানুষ 2টা খুঁজে পাইবা? আপনার মাটির মানুষ আপনিই দেখেন, সে যেন আমার সামনে না আসে। আস্তে কথা কও মাইয়া গো, আস্তে ধীরে কথা কইতে হয়। কি সুন্দর চেহারা তোমার, গলার স্বরটাও সুন্দর, ধীরে ধীরে কথা কইলে ভালো লাগবে। তুমি দিনে দিনে কেমন যেন খিটখিটে হইয়া যাইতাছো। আমি বলে দিচ্ছি আপনাকে, সে যেন আমার চোখের সামনে না আসে। তার দৃষ্টি খুবই বাজে। দৃষ্টি খারাপ হইব কেন? ও তো তোমাকে বইনের নজরে দেখে। আমার ভাই আছে, ভাইয়ের নজর চিনি আমি। ভাইয়ের নজরে স্নেহ থাকে, এমন লালসা থাকে না। তাকে এ বাড়িতে আসতে মানা করবেন। তুমি ওরে ভুল বুঝতাছো। ওর কেউ নাই দেখা আমাদের সাথে সময় কাটাইতে আসে। আচ্ছা, তুমি পছন্দ না করলে ওরে আসতে মানা কইরা দিমু। সময় কাটাতে হলে আপনি তার বাড়ি চলে যাবেন, সে যেন এখানে না আসে। আচ্ছা আচ্ছা, আমি কইয়া দিমু। তুমি চিল্লাচিল্লি কইরো না। আমার মায়েরে দেখতাম, সব সময় আমার বাপজানেরে ভয় পাইয়া আসছে, সব কথা মানছে। আর তুমি, তোমার রান্নাও আমার মায়ের মতো হয় না, তোমার আচরণও আমার মায়ের মতো হয় না। আমি আমার মতো, আমি কারোর মতো হতে চাই না। আর শুনেন, বলো, এই মাসের 23 তারিখ আমার ডেট। আমি প্রতি মাসে এমন যন্ত্রণা সহ্য করতে পারবো না। আপনি আমাকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। কাল 20 তারিখ, এত তাড়াতাড়ি যাইবা কেন? আর প্রতি মাসে সব মাইয়াগরই অমন ব্যথা হয়, ওইটা ব্যাপার না। আপনি নিয়ে যাবেন কি না সেটা বলেন। হাতে টাকা পয়সা নাই, পরের মাসে নিয়ে যামু। তাহলে ভুলেও আর আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি আমার কষ্ট দেখবেন না তো আমি কেন আপনার চাহিদা পূরণ করতে যাব? অতিরিক্ত আদর দিয়া মাথায় তুলছি না তোমারে? কয়টা বউ এমন জামাইয়ের উপর চিল্লায়, এমন মুখে মুখে কথা কয়? একদম আমার উপর রাগ দেখাইতে আসবা না। আমি অন্য কেউ না, আমি চারুলতা। আমার উপর অত্যাচার করলে আমি চুপ চুপ থাকবো না। বাপের বাসায় তো ঠিকই চুপ থাকতা, ওইখানে মারধর করার মানুষ ছিল তাই চুপ থাকতা। এইখানে নাই বইলা জবান ফুটছে? না, সেখানে ফুলের মতো নরম আর কোমল ছিলাম বলে চুপ থাকতাম। এখন শক্ত হয়েছি, এখন আমাকে কেউ ভাঙার সামর্থ্য রাখে না। আচ্ছা আচ্ছা, বুঝছি। একটা কথাও মাটিতে পড়ে না। ডাক্তার দেখাইতে হইলে শহরে নিতে হইব, কাল নিয়া যামু। তাও এমন মুখে মুখে তর্ক কইরো না। চারু আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। প্রতি মাসে এসে বলে পরের মাসে নিয়ে যাবে। পরের মাস করতে করতে 6 মাস পেরিয়ে গেল। এই এক যন্ত্রণা আর কত সহ্য করা যায়। পরের দিন সকালে জামাল হোসেন এক প্রকার বাধ্য হয়েই তাকে শহরে নিয়ে গেল। কিন্তু শহরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। তাই সে ঠিক করলো আজকের রাতটা কোথাও থেকে কাল সকালে চারুকে ডাক্তার দেখিয়ে এখান থেকে ফিরে যাবে। চারু মূলত 2টো উদ্দেশ্য নিয়ে শহরে এসেছে। প্রথমত নিজের চিকিৎসা করা, আর দ্বিতীয়ত হামিদকে খোঁজা। তবে শহরে সে চারুর চিন্তাভাবনাই বদলে গেল। ও ভেবেছিল শহর বোধহয় গ্রামের মতোই ছোটোখাটো জায়গা হবে, কিন্তু সে বিস্ময়ে খেয়াল করলো 10 গ্রাম একত্রিত করলেও বোধহয় শহরের অর্ধেকও হতে পারবে না। এত বড় জায়গায় কি আদৌ হামিদকে খুঁজে পাওয়া সম্ভব? জামাল হোসেন বেশ ভালো একটা হোটেলেই ঘর ভাড়া করলো রাতের জন্য। শহর দেখে বেশ অবাক হচ্ছে চারু। গ্রামের থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমি যদি শহরে আসি তাহলে শহরে থাকা পরিচিত কারোর সাথে কি আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে? খুব কম। মানে দেখা হতে পারে? পারে, তবে বেশিরভাগ সময়ই হয় না। তুমি কি কাউরে খুঁজতে চাইতাছো? না, এমনি জিজ্ঞেস করলাম। ও শোনো, কাইলি সকাল সকাল ডাক্তার দেখাইবা। আমরা গ্রামের উদ্দেশ্যে বের হব। চারু সম্মতি জানিয়ে শুয়ে পড়ল। হামিদকে আর তার খোঁজা হলো না। ডাক্তার দেখানো শেষে জামাল হোসেন চলে যাবে। এই অল্প সময়ে এত বড় জায়গায় কাউকে খোঁজা অসম্ভব। সকাল হতেই জামাল হোসেন চারুকে নিয়ে গেল ডাক্তারের কাছে। সমস্ত ঘটনা খুলে দেওয়ার পর ডাক্তার কিছু টেস্ট দিয়ে জরুরি
দেখাতে বলল। চারু টেস্ট করানো হলো। জরুরি ভিত্তিতে রিপোর্ট দুপুরের মধ্যেই চলে আসলো। ডাক্তার রিপোর্টগুলো দেখে বেশ অবাক হলেন। আপনার এই অবস্থা আর আপনি এখন ডাক্তার দেখাচ্ছেন? এত অসচেতন কেন বলুন তো আপনারা? কেন, কি হয়েছে ওর? আপনি ওনার কে হন? ওর স্বামী। ডাক্তার কিছুটা অবাক হলো। এইটুকু একটা মেয়ের স্বামী এই লোক? তিনি অবশ্য এ ব্যাপারে মাথা ঘামালেন না। আপনার স্ত্রীর জরায়ুতে ইনফেকশন হয়েছে, অনেক দিন হয় রোগটা সিরিয়াস হয়ে গেছে। দ্রুত চিকিৎসা না করালে কখনোই বাচ্চা হবে না, এমনকি ক্যান্সারের ঝুঁকিও আছে। তাছাড়া আরও কিছুদিন পরে আসলে বোধ হয় জরায়ু কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওইটা কাইটা ফেললে কি হয়? উনি আর কখনো মা হতে পারবেন না। তাহলে ওইটাই কইরা দেন, আমার বাচ্চার দরকার নাই। কত খরচ পড়ব? চারু বিস্ফোরিত দৃষ্টিতে জামাল হোসেনের দিকে তাকালো। বাচ্চা চায় না মানে কি? পশু পাখি পর্যন্ত নিজের বংশবৃদ্ধি করতে চায়, আর ও কিনা বলছে বাচ্চা চায় না। ডাক্তার ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, আপনাদের কয়টা বাচ্চা? কোনো বাচ্চা নেই। কোনো বাচ্চা নেই আবার আপনি বাচ্চা চাচ্ছেন না? চারু জামাল হোসেনকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বলল, আসলে ওনার মাথায় কিছু সমস্যা আছে। আপনি ওষুধ লিখে দিন, আমি আমার চিকিৎসা কন্টিনিউ করব। বেশ অবাক হয়েই ডাক্তার প্রেসক্রিপশন লিখলেন, আর 6 মাসের মধ্যে আবার দেখা করতে বললেন। চারু কোনো মতে সেটাকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো। ওই ডাক্তারের সামনে তুমি আমারে পাগল কইলা? তো কি বলবো? আমি পাগল? আমি তো তোমার ভালোর জন্যই কইছিলাম। বাচ্চা হইলে তো অনেক কষ্ট সহ্য করতে হয়। তুমি তো মাসিকের ব্যথাই সহ্য করতে পারো না, আবার বাচ্চার কষ্ট কেমনে সহ্য করবা? তাছাড়া ওইটা কাটলেই ব্যাপারটা সহজে মৃত্যু। এখন ওষুধ কিনতে কত টাকা খরচ হইব? চারু হতভম্ব হয়ে গেল জামাল হোসেনের কথায়। সে বাচ্চা চায় না, কিন্তু কেন? এমনকি চারু লক্ষ্য করছিল যখন ডাক্তার বলেছে জরায়ু কেটে ফেলতে ও আর মা হতে পারবে না, তখন জামাল হোসেন বেশ খুশি হয়েছে। কিন্তু এমনটা কেন? এর পেছনে কি কোনো অজ্ঞাত রহস্য লুকিয়ে আছে যা চারু জানে না? ওষুধপত্র নিয়ে বাড়ির পথে রওনা হলো তারা। জামাল হোসেন বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য একটা সিএনজি ভাড়া করলো। সিএনজিতে উঠে কিছু দূর যাওয়ার পরেই চারুর চোখ আটকে গেল এক জায়গায়। সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক, মুখে চাপদাড়ি, রোদের আলোয় ফর্সা মুখ লাল হয়ে আছে, কপাল থেকে ঘাম বের হচ্ছে, আর শার্টের হাত দিয়ে যুবকটি সেটা মোছার প্রচেষ্টা চালাচ্ছে। কাউকে জোরে চিৎকার করে কিছু একটা বলছে। চারু ছেলেটাকে চিনতে ভুল হলো না। এটা হামিদ, নিঃসন্দেহে এটা হামিদ। চারু চিৎকার করে গাড়ি থামাতে বলল। গাড়ি থামাতেই সে দৌড়ে সেদিকে ছুটে গেল, কিন্তু এত লোকের ভিড়ে সে খুঁজে পাচ্ছে না হামিদকে। চারু হাল না ছেড়ে এদিক সেদিক দৌড়াতে লাগলো, কিন্তু জামাল হোসেন পেছন থেকে এসে থামিয়ে দিল তাকে। কি হলো, কি করতেছো? ভাই, আমার ভাইকে দেখছি আমি এখানে, ও এখানে আছে। তোমার ভাই এখানে কোথা থেকে আসবো? আছে, আমার ভাই আছে, আমি দেখেছি। চলন্ত সিএনজিতে তুমি কেমনে তোমার ভাইরে দেখলা? আমি দেখেছি, বিশ্বাস করুন আমাকে, আমি দেখেছি। তুমি হয়তো তোমার ভাইয়ের মতো কেউরে দেখছো, আর চলন্ত গাড়িতে তারই হামিদ ভাই বানিয়েছ। তাছাড়া আমি শুনছি মন যেটা ভাবে ওইটাই কল্পনা করে ফেলে। তুমিও মনে হয় হামিদকে দেখতে চাইছিলা, তাই ওকে দেখছো। চারু চুপ করে গেল। জামাল হোসেনের কথা মিথ্যা না, সে আসলেই হামিদকে দেখতে চাইছিল। তাহলে এখন যেটা দেখলো সেটা কি আসলেই ওর অবচেতন মনের কল্পনা? হামিদ সত্যিই এখানে ছিল না? চারু একবার ভালো করে জায়গাটা দেখে নিল। কারেন্টের অফিস এইটা। এবার আর চারুর সন্দেহ রইল না। ও হামিদকে দেখেনি। হামিদ সবসময় একটা সামান্য বাতি পরিবর্তন করতেও ভয় পেত। তার মনে হতো সে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যাবে, তাই সে সবসময় এসবের কাছ থেকে দূরে থাকতো। আর যাই হোক, হামিদ এখানে কাজ করবে না। চারু জামাল হোসেনের সাথে ফিরে গেল সিএনজিতে। ইস, চারু যদি আর একটু অপেক্ষা করতো তাহলেই পেয়ে যেত হামিদকে। চারু জানলো না হামিদ যে এখন বড় হয়েছে, সে আর ভয় পায় না। সকালে নিজের সকল কাজ করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল চারু। আজ অনেক দিন পর স্কুলে যাচ্ছে, তাও যদি পরীক্ষা না হতো তাহলে যেত না। চারু শুধু পরীক্ষাগুলো নিয়মিত দেয়, ক্লাসে একবারে যায় না বললেই চলে। ক্লাসরুমে পৌঁছাতেই তার কাছে ছুটে এলো বিন্দিয়া। তোর পড়াশোনার কি অবস্থা চারু? ভালোই তো মনে হয় চলছে। পরীক্ষা দিয়ে আগে, রেজাল্টের পরে বোঝা যাবে। এতদিন স্কুলে আসছ নাই কেন? কত কিছু যে মিস করছস তার হিসাব নাই। তোর জন্য একটা খবর আছে। কি খবর? এখন বলবো না, বললেই তুই পরীক্ষা দিতে পারবি না। আগে পরীক্ষা দে, তারপর জানামো। চারু বিন্দিয়ার কথা কিছুই বুঝতে পারল না, তারপরও মেনে নিল। কি এমন কথা আছে বিন্দিয়ার যে সেটা শুনলে চারু পরীক্ষাই দিতে পারবে না? 3 ঘন্টার পরীক্ষা বেশ ভালোভাবেই সম্পূর্ণ হলো। বেশিরভাগ
প্রশ্নের উত্তরই চারুর জানা। বাসায় তাহলে ভালো মতোই পড়াশোনা হচ্ছে। পরীক্ষা শেষে চারু বিন্দিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। ও কিছু বলতে চাইছিল, বিন্দিয়া তার সামনে এসে প্রথমে উত্তরগুলো মেলল। তুই না কিছু বলতে চেয়েছিলি? খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার মাথায় হাত দিয়া কসম কর কাউরে বলবি না যে কথাটা আমি তোরে বলছি। আচ্ছা, করলাম, এখন বল। চারুর হাতে থাকা কাগজপত্রগুলো, তোর ভাই গ্রামে আসছিল তোরে খুঁজতে। চারুর হাতে থাকা কাগজপত্রগুলো সব মাটিতে পড়ে গেল। পাশেই পাশেই দেয়াল ধরে কোনো মতে একটা বেঞ্চে গিয়ে বসলো সে। বিন্দিয়া তার অবস্থা বুঝে একটু পানি এগিয়ে দিল তার দিকে। কবে এসেছিল? 1 মাস আগে। সে মোট 4 বার এসেছিল, তরে খুঁজতাছিল। প্রথম যেদিন আসে ওই দিন আমি দেখেছিলাম তারে। তার মাথায় হাতে পায়ে রক্তমাখা ব্যান্ডেজ ছিল, ঠিকমতো হাঁটতে পারতাছিল না, চোখ লাল হইয়াছিল। আমার মনে হয় তার বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোনো রকম সুস্থ হওয়ার আগেই সে তোরে খুঁজতে আসছে। চারুর গলা শুকিয়ে আসছে বারবার। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এখনই ঘুম ভেঙে যাবে আর দেখা যাবে বিন্দিয়ার কথা মিথ্যা। 1 মাস আগে এসেছে তো এখনও আমার সাথে দেখা করেনি কেন? প্রথম যেদিন আসলো ওই দিন যখন শুনলো চাচা তোর বিয়া দিয়া দিছে, তাও 40-এর উপর বয়সী একজন লোকের সাথে, তখন হামিদ ভাই প্রচণ্ড রাগে জিনিসপত্র ভাঙচুর শুরু করে আর তোর ঠিকানা চায়। বলে এখনই গিয়া তোরে নিয়ে আসবো। আর চাচি সবাইরে ভুল বুঝাইয়া কইছে হামিদ ভাই তোর সংসারটা ভাঙতে চায়, তারে যেন কেউ তোর ঠিকানা না দেয়। চাচি এমনভাবে অভিনয় কইরা সবাইরে কইল যেন তুই তার নিজের মাইয়া, আর মাইয়ার ঘর বাঁচানোর জন্য একটা মা আর্তনাদ করছে। তার কথায় সবাই গইলা গেল আর হামিদ ভাইরে কেউ কোনো ঠিকানা দিল না। এরপরও সে 3 বার আসছে, কিন্তু কেউই তার ঠিকানা দেয় নাই। সে সকাল থেকে রাত পর্যন্ত তরে ওইখানে খুঁজে, কোনো ঠিকানা ছাড়াই খুঁজে। রাইতের বেলা না পাইয়া চইলা যায়। তাও 12টার আগ পর্যন্ত তারে কোনো দিন কেউ যাইতে দেখে নাই। তুইও তাকে বলিসনি বিন্দিয়া? সুযোগ পাই নাই। একদিন কইতে গেছিলাম, আম্মাই দেখা ফেলছে আর কইছে আমি আমার বান্ধবীর ঘর নাকি ভাঙতে চাই, তাই হামিদ ভাইরে তোর কথা কইতে গেছি। আর যেন সে আসলে আমি বাইরে না যাই, আম্মাই কইয়া দিছে। তারপর আরও একদিন সুযোগ কইরা একটা কাগজে সব কিছু লেখা তার সামনে মাটিতে ফালাইলাম, কিন্তু সে ফেলনা কাগজ ভাইবা ওইটার দিকে তাকাইলও না। আর বাকি 2 বার আম্মাই আমারে চোখে চোখে রাখছে যেন হামিদ ভাইয়ের সাথে আমি কথা না কইতে পারি। মা মনে করে আমি কথা কইলেই তোর সংসার ভাঙবো। আমার মায় অনেক আদর করে তরে, কিন্তু মায়েরে আমি বুঝাইতে পারলাম না তার এই আদর তোর কত বড় সর্বনাশ করলো। শুনচারু, হামিদ ভাইরে যেমন তোর কথা কওয়া নিষেধ, তেমনি তোর কাছেও হামিদ ভাইয়ের কথা বলা নিষেধ। তুই কেউরে কইস না আমি তোরে হামিদ ভাইয়ের কথা বইলা দিছি। চারু স্তব্ধ হয়ে বসে রইল। হামিদ তার কথা রেখেছে, সে ফিরে এসেছে, কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে। এখন দেরি হলেও সব ঠিক করা সম্ভব। যেভাবেই হোক হামিদকে খুঁজে বের করতেই হবে। চারু দ্রুত বাড়ির দিকে ছুটতে লাগলো। সেখানে স্কুলের জামাকাপড় ছেড়েই নিজের গ্রামের দিকে যাবে। গ্রামে ঢুকতেই এক মহিলা তাকে দাঁড় করিয়ে দিল। এই মাইয়া, তুমি জামাল ভাইয়ের বউ না? চারু থমকে গেল, দাঁড়িয়ে চুপচাপ হ্যাবদক মাথা নাড়ল। তুমি এইভাবে দৌড়াইয়া কই যাও? বাসায় যাচ্ছি। মহিলা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারুদিকে তাকিয়ে বলল, মাইয়া তো তুমি মাশাল্লাহ ভালোই সুন্দরী, কিন্তু এত সুন্দরী হইয়া কি হইব যদি জামাইরে আঁচলে নাই বাঁধতে পারলা? কথাটা বলেই মহিলাটি চলে গেল। চারু বুঝতে পারল না সে ঠিক কি বলতে চেয়েছিল। এখন এত কিছুর ভাববার সময় নেই। চারু দ্রুত পোশাক পরিবর্তন করে আবারও ছুটে গেল নিজের গ্রামের দিকে। এদিক সেদিক সে খুঁজতে শুরু করলো হামিদকে। সে হয়তো আজ আসেনি। চারুর মাথা কাজ করলো না। হঠাৎই মনে হলো হামিদ হয়তো বাসায় কিছু ক্লু রেখে গিয়েছে ওকে খোঁজার। চারু দৌড়ে বাড়ির দিকে চলে এলো। বাসায় নাজিমুদ্দিন বা শেফালিকে দেখা যাচ্ছে না। চারু সেদিকে ভ্রুক্ষেপ করলো না, দ্রুত নিজের ঘরে চলে গেল। এদিক সেদিক তন্ন করে হামিদের দেওয়া কিছু ক্লু খুঁজে পেল না। ঘরের কোথাও কিছু খুঁজে না পেয়ে ইটের ফাঁকার দিকে এগিয়ে গেল। ছোটবেলার মনোরমার কাছ থেকে লুকিয়ে সব কিছু ওরা দুজন এখানেই রাখত। ইটের ফাঁকটাও ওরাই করেছে। মনোরমা মৃত্যুর আগ অবধি এ বিষয় জানতো না। চারু চুপিসারে ওখানে এগিয়ে গেল। চারু আবারও হতাশ হলো, এখানেও কিছু নেই। চারু সব কিছু আগের মতো করে দিয়ে বাসা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঘর থেকে বের হতেই অন্য ঘর থেকে শেফালির আওয়াজ কানে ভেসে আসলো। কী সব অশ্লীল শব্দ করছে! ছি, এই মেয়ের বিন্দুমাত্র লজ্জা নেই।
শব্দগুলো চিনতে দেরি হয়নি চারুর। সে ঘৃণায় মুখ ফিরিয়ে চলে আসতেই যাবে এমন সময় উঠোনে একজোড়া জুতা দেখে থমকে দাঁড়ালো চারু। জুতা জোড়াগুলো চিনতে ভুল হয়নি তার, জামাল হোসেনের জুতো। কিন্তু তার জুতো এখানে কি করছে? অচেনা এক ভয় বাসা বাঁধল চারুর ভিতর। সে ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা হালকা খুলেই চারু দেখতে পেল পৃথিবীর জঘন্যতম দৃশ্য। তারই স্বামী বিছানায় অন্তরঙ্গ মুহূর্তে আছে শেফালির সাথে। চারু স্তব্ধ হয়ে গেল। সব ধরনের বোধশক্তি লোপ পেল তার। এমন কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। চারু কোনো রকমে বেরিয়ে এলো সে বাড়ি থেকে। হাঁটতে হাঁটতেই গেল বাড়ির উদ্দেশ্যে। আজ চাইলেই সে তাদের হাতে নাতে ধরতে পারত, কিন্তু কোনো লাভ হতো না। উপরন্তু জামাল হোসেন এখন যে ভালো মানুষের নাটকটা করছে, সেটাও আর করবে না। এখন লুকিয়ে করছে, পরবর্তীতে প্রকাশ্যে করবে। এর চেয়ে বোধ হয় ভালো চুপ করে যাওয়া। নাজিমুদ্দিনও শেফালির বিচার করবে না, এমন হওয়াটা কি সত্যিই খুব বেশি দরকার ছিল? কেন ওর জীবনটা এমন হয়ে উঠল? সৃষ্টিকর্তা আর কত খেলবেন ওর সাথে? বিছানায় গিয়ে নিজের গা এলিয়ে দিল চারু। ভীষণ কান্না পাচ্ছে তার, কিন্তু সে কাঁদবে না বলে মন স্থির করলো। এমন জঘন্য লোকেদের জন্য কিসের কান্নাকাটি? হামিদ যখন একবার ফিরে এসেছে, সে আবার আসবে। চারু অপেক্ষা করবে তার জন্য। একবার শুধু হামিদ ফিরে আসুক। এভাবেই চারু ছেড়ে দেবে না সবাইকে। হামিদের সাথে যাওয়ার আগে সবাইকে সব সত্য জানিয়ে তাদের গ্রাম থেকে বিতাড়িত করে তারপর যাবে। শেফালির শাস্তি হওয়া উচিত, জঘন্য শাস্তি। জামাল হোসেন আর নাজিমুদ্দিন সেই একই শাস্তির ভাগিদার। কিছুক্ষণ পরই জামাল হোসেন ফিরে এলো। তাকে দেখেই গা ঘিন ঘিন করে উঠল চারুর। এই অসময়ে শুয়ে রইছো কেন? আমার মন চাইতেছে আমি শুয়ে আছি, তাতে আপনার কি? যান গিয়ে নিজের কাজ করেন। আমি যেমনি আপনার কাজে নাক গলাই না, আপনিও তেমনি আমার কাজে নাক গলাবেন না। অসহ্য লাগে আপনার আমাকে। ঘেন্না হয় কেন? ঘেন্না হয় কেন? আমি তোমার এত ভালোবাসি, তাও আমারে তোমার ঘেন্না হয়? কেটে গেছে আরও 6টা মাস। সেদিনের পর থেকে চারু প্রতিদিন গ্রামে একবার হলেও খোঁজ নিত। তবে সেটা বেশি দিন টিকল না। পুকুর পাড়ে পা পিছলে পড়ে গিয়ে চারু বেশ জোরে সোরেই পায়ে এবং কোমরে ব্যথা পায়। জামাল হোসেন কবিরাজ দেখানোর পর সে কিছু ওষুধ দেয় এবং পরিপূর্ণভাবে বিছানা থেকে উঠতে মানা করে দেয়। ডাক্তারের কাছে গেলে সেটা 1.5 থেকে 2 মাসের মধ্যে ঠিক হয়ে যেত। কবিরাজের চিকিৎসায় সেটা ঠিক হতে 5 মাস লেগে যায়। চারুর কাজকর্মে সাহায্য করার জন্য জামাল হোসেন কোথাও থেকে এক মহিলাকে এনেছে। সেই বাড়ির সকল কাজ করে থাকে। তবে চারু জানে এই মহিলা শুধুই বাসায় কাজ করার একটা বাহানা মাত্র। চারু অসুস্থ বিদায় জামাল হোসেন নিজের জন্য এই মেয়েটাকে নিয়ে এসেছে। রাতের বেলা চারু ঘুমিয়ে পড়ার পরেই সে ওই মেয়েটার ঘরে চলে যায়, আবার ভোর হওয়ার কিছুক্ষণ আগে ফিরে আসে। সে মনে করে চারু বোধ হয় এসব কিছুই জানে না, কিন্তু ঘুমের ভান ধরে প্রতিটা ঘটনাই প্রত্যক্ষ করে চারু। অবশ্য চারুর যে কষ্ট হয় এমনটা নয়। জামাল হোসেনকে ভালোবাসলে নিশ্চয়ই কষ্ট হতো, কিন্তু যেহেতু চারু তাকে ভালোবাসে না, তাই খুব একটা কষ্ট হয় না। শুধুমাত্র কষ্ট হয় নিজের এই করুণ পরিণতি দেখে। মনোরমা বেঁচে থাকলে আজ ওর জীবনটা এমন হতো না। এইটাই বোধ হয় ওর মাকে খুন করার শাস্তি, যা চারু এখন পেয়ে চলেছে। একের পরে এক এমন ঘটনাগুলো চারুকে কিছুতেই দুর্বল করতে পারছে না। চারু এইসব দেখে নিজেকে আরও শক্তভাবে গড়ে তুলেছে। মাত্র 16 বছর বয়সেই কত কিছু দেখতে হচ্ছে তাকে। কে জানে আরও কত কি দেখতে হবে। চারু সুস্থ হয়েছে প্রায় 1 মাস, তাও সম্পূর্ণ সুস্থ হয়নি। বেশি হাঁটাচলা করতে পারে না, ভারী কাজ করতে পারে না। এরই মাঝে চারুর এসএসসি পরীক্ষা হয়েছে। বিন্দিয়া বলেছে এই 6 মাসে হামিদ অসংখ্যবার এসেছে গ্রামে, কেউই তাকে কোনো সাহায্য করেনি। কিন্তু একবার বিন্দিয়ার সাথে আংশিক কথা হয়েছিল। পরে সেখানে নাজিমুদ্দিনের কারণে ঝামেলা লেগে যায়। বিন্দিয়ার কথার সারমর্ম এইরূপ যে, বাবা গ্রামের বাইরে থাকায় বিন্দির আর ওর মা যেদিন বাজারে গিয়েছিল, হঠাৎই তার মা দেখলো সে কোনো একটি দোকানে মাংসের ব্যাগটা ফেলে রেখে এসেছে। তাই বিন্দিয়াকে রেখে সে ব্যাগটা আনতে গেল। বিন্দিয়া প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়েছিল। এমন সময় বিন্দিয়া দূর থেকে দেখলো হামিদকে। সে হাত বাড়িয়ে হামিদকে ডাকছিল। হামিদ বিন্দিয়াকে চিনত না। সে ভেবেছিল এমনি বুঝি কেউ ডাকছে, তাই সে ধীরে সুস্থে এগিয়ে এলো বিন্দিয়ার দিকে। আপনি কি আমারে ডাকছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি বিন্দিয়া, চারুর বান্ধবী। আমি জানি চারু কই।
হামিদ এক প্রকার উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো কোথায় সে। বিন্দিয়া কিছু বলতেই যাবে তার আগেই সে তার মাকে আসতে দেখলো। বিন্দিয়া জানে ও আর কিছু বলতে পারবে না, তাই দ্রুত বলল, চারুর বিয়া পাশের গ্রামের জামাল হোসেনের সাথে হয়েছে। বাড়ির ঠিকানা আর বিন্দিয়ার বলা হলো না। এর আগেই বিন্দিয়ার মা চলে এসেই বিন্দিয়াকে থামিয়ে দিল। চাচি চাচি আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। বিশ্বাস করুন চারু খুবই কষ্টে আছে। আমারে ওর ঠিকানাটা দিয়ে দেন চাচি। দেহ বাবা, আমি তোমাগো ছোট থেকেই চিনি। আমি এইটাও বুঝছি তুমি তোমার বোনেরে অনেক ভালোবাসো, কিন্তু তার তো এখন বিয়া হইয়া গেছে। বিয়ার পরে জামাইয়ের ঘরই মাইয়াগো আসল ঘর বাপ। তুমি ওরে সংসারটা করতে দাও, শুধু শুধু বইনের ঘরটা ভাঙা দিও না। চাচি চারুর বয়স এখন 16, এই বয়সে 40-এর উপর একটা লোকের সাথে ও কেমনে সংসার করব। আমি তো ওর ভালাই চাই চাচি, আমারে ওর ঠিকানাটা জানতে দেন চাচি। ভাগ্যের লিখন কেউ বদলাইতে পারেন না বাপ, ওপর থেকে সবার যদি ঠিক হয় থাকে ওইটা তো আর বদলানো যায় না। চারু সুখেই আছে। ও যখন আসছিল তখন ওরে দেখছিলাম কি হাসি খুশি মাইয়া। আচ্ছা চাচি আপনি আমারে ঠিকানাটা দেন, আমি যদি দেখি চারু সুখে আছে তাহলে ওরে আনমু না। আপনি দয়া করে ঠিকানাটা দেন। দিমুই তো, তোমার বোন তুমি দেখবা না। কয়েকটা দিন যাও, তুমি একটু শান্ত হও, শান্ত মাথায় চিন্তা ভাবনা করো, তাইলেই দিমু। চাচি আপনি বুঝতেছেন না, চারু সত্যিই ভালো নাই। ওরে জন্মদাতা বাপ আর শেফালি কোনোদিন ওরে ভালো জায়গায় বিয়া দিব না। যার নিজের এত জঘন্য রুচি তার কেমনে চারুরে ভালো বিয়া দিব। তাদের সম্পর্কে জানলে আপনি তাদের মুখে থুতু ছিটাইতে চাইবেন। তারা সম্পর্কে হামিদের কথার মাঝখানেই আগমন ঘটল নাজিমুদ্দিনের। বিন্দিয়ার মায়ের সামনে সে যথাসম্ভব হামিদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করছে, তাকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হামিদ নিজের অবস্থানে অনড়। সে আর ওই বাড়িতে ফিরে যাবে না। চারুকে নিয়ে সারা জীবনের মতো এখান থেকে দূরে চলে যাবে সে। এক পর্যায়ে সহ্য না করতে পেরে বলেই ফেললো সে, আপনার মতো জঘন্য বাপ থাকার চেয়ে মইরা যাওয়া ভালো। একটুও কষ্ট হয় না আপনার চারুর জন্য? ও তো আপনারই মাইয়া, আপনার ওরসজাত সন্তান। আপনি কেমনে ওর সাথে এমনটা করতে পারলেন? লজ্জা করলো না নিজের মাইয়ারে এমন একটা লোকের লগে বিয়া দিতে? আপনারে কাইটা টুকরা টুকরা কইরা ফালাইলেও আমার শান্তি হইব না। হামিদের উচ্চস্বরে কথাটা শুনে তিনজনই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। নাজিমুদ্দিন নিজেও অবাক দৃষ্টিতে তাকালেন হামিদের দিকে। চারুর সাথে এত ভালোবাসা তো তার কোনো কালেই ছিল না, সবসময় ঝগড়াই হতো। তাহলে এত ভালোবাসা হঠাৎ কোথা থেকে এলো? নাকি আগেই ছিল কিন্তু সুপ্ত অবস্থায়? হামিদ আর সহ্য করতে না পেরে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। দুহাত জোর করে নাজিমুদ্দিনের কাছে বলল, আপনি দয়া কইরা চারুর ঠিকানাটা আমারে দেন। বিশ্বাস করুন চারুরে নিয়া আমি অনেক দূরে চইলা যামু। আর কখনো আপনাগো সামনে আইসা দাঁড়ামো না, আপনাগো কষ্ট দিমু না। শুধুমাত্র আমারে চারুর ঠিকানাটা দিয়া দেন। নাজিমুদ্দিন অবাকের পর অবাক হচ্ছে। একটু আগেই হামিদ যেখানে চিৎকার করছিল, এখন সে অসহায় একজন মানুষের মতো হাত জোর করে ভিক্ষা চাইছে। নিজের আদরের ছেলে আজ বড়ই অপরিচিত মনে হচ্ছে তার কাছে। নাজিমুদ্দিনের উত্তর না পেয়ে আবারও গর্জে উঠল হামিদ, আপনি কি মনে করছেন চারুর ঠিকানা না দিলে আমি ওরে খুঁজতে পারবো না? আকাশ পাতাল সব এক কইরা হইলেও আমি ওরে খুঁজবো। পৃথিবীটা গোল, একটা সময় না একটা সময় ঠিকই আমাদের দেখা হইব। সেই দিন আমি আপনাদের কি অবস্থা করব আপনারা কল্পনাও করতে পারবেন না। বজ্রকঠিন শব্দে হামিদ কথাটা বলেই সেখান থেকে প্রস্থান করল। হঠাৎই বিন্দিয়ার মনে হলো হামিদকে সে পাশের গ্রাম বলছে, কিন্তু গ্রামের নাম বলেনি। গ্রামের চারিপাশে আরও 4টা গ্রাম আছে। কে জানে হামিদ এবার কোন গ্রামে চারুকে খুঁজবে। নিজের বোকামির কথা ভেবে নিজেকেই দুটো থাপ্পড় মারতে ইচ্ছে হলো বিন্দিয়ার। চারুর এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগেই। জামাল হোসেন এর মাঝে আর কোনো ঝামেলা করেনি। চারু সুস্থ হয়ে উঠতেই জামাল হোসেন কাজের মেয়েটিকে এখন ছাড়াতে চাইছে। চারু কোনো প্রত্যুত্তর করল না। মেয়েটিকে এখন দরকারি বা কি, তার প্রয়োজনও বোধ হয় ফুরিয়ে এসেছে। কিছুদিন পরে আবার নতুন কাউকে ভালো লাগবে, অস্বাভাবিক নয়। কাজের মেয়েটিকে ছাড়ানোর কিছুদিন পরেই জামাল হোসেন একদিন চারুর পাশে এসে বসলো। চারুর কোনো ভাবান্তর হলো না, তবে জামাল হোসেনকে দেখে মনে হচ্ছে সে চারুকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চায়। অবশ্য এখন গুরুত্বপূর্ণ কথা ছাড়া আর কোনো কথা হয় না তাদের মাঝে। চারু শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, বলে ফেলুন। তুমি তো সবুজরে চিনোই, আমার বন্ধু কম ভাই বেশি। ভূমিকা না করে মূল কথাটা বলুন।
এত সবুর কম কেন তোমার? ধীরে সুস্থে শোনো, আর কথা শুই না চিল্লাইবা না। আস্তে ধীরে কথা কইবা, আর মনে রাখবা আমি তোমার স্বামী, আমার সব কথা তুমি মাইনা চলবা। আমি যা কমু সব। কি বলবেন বললেই হয়। এত ভনিতা কেন করছেন? তুমি তো জানো সবুজের বউ মল্ল বছর দুয়েক হইছে। আমি বুঝতে পারছি না আপনি এত ভনিতা করছেন কেন, সরাসরি বলুন। আচ্ছা শোনো, সবুজের বউ মল্ল 2 বছর হইছে। বেচারা সারাক্ষণই একলা থাকে, সময়টা কাটানোর জন্য ওর একটা মানুষ দরকার। আমগো সাথে আইসা থাকে, কিন্তু তুমি এটা পছন্দ করো না। আমি কই কি তুমি ওরে মানা কইরো না। ও আসলে ভালো কইরাই ওর আদর যত্ন কইরো। পারবো না, তাকে বিয়ে করিয়ে দিন। পারবা না কেন? পারতে হইবই। আর বিয়া কইরা এত খরচের কেন দরকার? কোনো দরকার আছে? তুমি তো আছোই। আমার বউ মানে সবুজের বউ, সমস্যা কই? যেমন রাতে আমার শয্যাসঙ্গী হও, তেমনি সবুজেরও হইবা। অসুবিধা কি? সবুজ তো আর বাইরের কেউ না, কিংবা পরপুরুষও না। ও হইল আমার অংশ, তাই আমার শয্যাসঙ্গী হওয়া যা সবুজের শয্যাসঙ্গী হওয়াও তা। চারু কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। জামাল হোসেনের কথা তার কানে ঢুকছে না। এটা কি কইল সে? এইসব নোংরা কথাবার্তা মানে কি? কথাটা কর্ণকুহর অবধি পৌঁছাতেই চারুর শরীরের প্রতিটা রক্তকণা অবধি গর্জে উঠল। পাগল হয়ে গেছেন আপনি? লজ্জা করছে না নিজের স্ত্রীকে এমন কুপ্রস্তাব দিতে? লজ্জা লাগবো কেন তোমার? আমায় তো এই শর্তে তোমার আমার তো এই শর্তেই আমার কাছে থেকে 1 লাখ টাকার বিনিময়ে তোমারে আমার কাছে বিক্রি করছে। কথা ছিল বিয়ার কয়দিন পর থেকে তুমি নামমাত্র আমার বউ থাকবা, কিন্তু তোমার আমার আর সবুজের দুজনের বউ হয়েই থাকতে হইব। আমি নেহাত ভালা মানুষ দেইখা তোমার 1 বছর সময় দিছি, লেখাপড়া করাইছি। প্রচণ্ড রাগে চারুর হাতের পাশে থাকা স্টিলের একটি গ্লাস ছুঁড়ে মারল জামাল হোসেনের দিকে। গ্লাসটি সরাসরি তার কপাল বরাবর লাগলো। এতে জামাল হোসেন চটে গিয়ে নিজের আসল রূপে ফিরতে লাগলো, যা এতদিন লুকায়িত ছিল চারুর হতে। চারুর চুলের মুঠি ধরে গালে থাপ্পড় দিল জামাল হোসেন। এত তেজ কেন তোর? তুই আমারে মারতে চাস? এত সাহস কে দিছে তোরে? চারু এত সহজে ছেড়ে দিতে নারাজ তাকে। এহেন নোংরা নরকের কীটগুলোকে শেষ করে দেওয়া উচিত। খোলা দুহাত দিয়ে এলোপাতারি মেরে চলছে, কিন্তু চারুর কিশোরী দুহাত জামাল হোসেন নামক নরপিচাসটির সাথে পেরে ওঠে না। এরই মাঝে ঘরে প্রবেশ করল সবুজ আলী। তাকে দেখেই ঠোঁটের কোণে ভয়ানক এক হাসির উদ্বেগ ঘটল জামাল হোসেনের। তোর যা করার তুই কর, আমি ধইরা রাখছি ওরে। জামাল হোসেনের কথা শুনে চারু অবাক নেত্রে তাকালো তার দিকে। কতটা নোংরা মানসিকতা সম্পন্ন মানুষ হলে এভাবে নিজের স্ত্রীকে অন্য কারোর ভোগের পাত্রী হিসেবে নিজের হাতে তুলে দেয়? চারু থেমে গেল। 3 জোড়া আঁখি অবাক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। তাদের প্রত্যেকেরই মনে হয়েছিল জামাল হোসেনের অনুপস্থিতিতে সবুজ আলী বোধ হয় সেটা সুযোগ নিয়েছিল। কিন্তু এভাবে স্বামীর সামনে চারুকে ধর্ষণ করা হয়েছিল, এ কথা কল্পনাতেও কেউ আনতে পারেনি, তাও আবার তার স্বামীর সম্মতিতে। এতক্ষণ যাবৎ সকল ঘটনা চারু কঠিন হয়ে বলছিল। তার মুখে অনুভূতির লেশমাত্র ছিল না। মায়ের মৃত্যুর কথা বলার সময়ও তার চোখে জল আসেনি, কিন্তু এখন তার আখিদয় জলে পরিপূর্ণ। সহজ সরল নিরীহ চারুলতার মৃত্যু ঘটেছিল সেদিন। আজ আপনারা যে চারুলতাকে দেখছেন, সে নৃশংস চারুলতার জন্ম হয়েছিল সেদিন থেকেই ধীরে ধীরে এই চারুলতার জন্ম হয়েছে। তাদের কলিজা খেয়েও আমার শান্তি হয়। আচ্ছা, আরও কত নৃশংসভাবে তাদের হত্যা করলে আমার শান্তি হতো বলতে পারেন? এভাবেই তাদের কাছে আমি সম্পূর্ণ বন্দি থাকি 6টা মাস। বাড়ি থেকে বের অবধি হতে পারতাম না। আমার ভাই চলে যাওয়ার 1.5 বছর হয়ে গিয়েছিল, এবং সে ফিরে আসার 1 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাও তার সাথে সাক্ষাৎ মেলেনি। আমি তো এটাও জানতাম না 1টা বছর হয়ে যাওয়ার পরেও সে এখনও আমাকে খুঁজছে কি না। খোঁজার কি কথা? আপনার মৃত্যু ঘটেছিল এই কারণ না হয় বুঝলাম, তবে হামিদের মৃত্যুর কথা বলছিলেন কেন? মিথ্যা তো বলিনি। তার তো জন্মই তো হয়নি, অবশ্য মৃত্যুও হয়নি। বুঝিনি আপনার কথা। চারু উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে গেল। কি এক নিদারুণ অস্বস্তি ভিড় করেছে তার ভিতরে, সে মুহূর্তেও জানত না। ওর জীবনের নিয়ন্ত্রণ জামাল হোসেন নয়, সবুজ আলীও এমন করার সুযোগ পেত না যদি না সেই অজ্ঞাত ব্যক্তি সেই অনুমতি দিত। এইসব কিছুর পেছনে লুকিয়ে থাকা কে সেই অজ্ঞাত ঘাতক? তাকে খুন না করা অবধি চারুর হত্যার তৃষ্ণা মিটবে না।
চার দেয়ালের মাঝে বন্দি অবস্থায় থাকতে হয়েছে চারুকে অর্ধ বছর। কিন্তু এই লম্বা সময়ে হাজার অত্যাচার সহ্য করার পরেও চারু নত স্বীকার করেনি, মেনে নেয়নি তাদের অন্যায়। প্রতিটা মুহূর্তে যতটা সম্ভব প্রতিবাদী হয়েছে সে। এত কঠিন মনোবল দেখে মাঝে মাঝে টলে গিয়েছিল জামাল হোসেন। এরপর বেশ কয়েকদিন তারা চারুর কাছে আসতো না, খাবার পানি কিছুই দিত না। নিজেকে সামলে আবার নতুন দমে অত্যাচার শুরু করতো চারুর উপর। তারপরেও দমে যেত না। কিন্তু চারু একদিন সক্ষম হয়েছিল সেখান থেকে পালাতে। সেদিন জামাল হোসেন ও সবুজ আলী দুজনেই মদের বোতল নিয়ে ঘরে ঢুকেছিল। তারা জানতো চারুর এই গন্ধ সহ্য হয় না, তাই চারুর সামনে বসেই পুরো বোতল শেষ করেছিল। সেদিন চারুর পা বাঁধা হয়নি, শুধুমাত্র 2 হাত বেঁধে রাখা হয়েছিল। এতদিনে দড়ি খোলার কিছু কৌশল রপ্ত করতে পেরেছিল চারু। সেই বিদ্যা কাজে লাগিয়েই সে তার হাতের দড়ি আলগা করে নেয়। মাতাল 2 কাপুরুষ সেটা লক্ষ্যও করেনি। জামাল হোসেন কাছাকাছি আসতেই সুযোগ বুঝে চারু খুব জোরে তার অন্ডকোষ বরাবর লাথি মারল। জামাল হোসেন ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু মাতাল বিদায় তেমন সুবিধা করতে পারল না। চারু ততক্ষণ নিজের হাতের বাঁধন সম্পূর্ণ খুলে ফেলেছিল। সবুজ আলী এগিয়ে আসতেই চারু মদের বোতলটা দিয়ে সর্বশক্তি নিয়ে সবুজ আলীর মাথায় আঘাত করে। ফলাফল সেও লুটিয়ে পড়ে মাটিতে। চারু সুযোগটা ছাড়ে না, কোনো রকম গায়ে ওড়না জড়িয়ে ছুটে চলে রাস্তা ধরে। কিন্তু কোথায় যাবে সে? যাওয়ার কোনো জায়গা নেই তার। সে ছুটে চলে পুলিশ স্টেশনের দিকে। এই সময় এভাবে চারুকে দেখে পুলিশ অফিসার বেশ অবাক হয়। আপনি কে? আপনি? আর আপনার এই অবস্থা কেন? আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আপনি বসুন, আগে পানি পান করুন, তারপর সম্পূর্ণ ঘটনা খুলে বলুন। এতটা রাস্তা দৌড়ে আসার চারু খুব বেশি ক্লান্ত ছিল, তাই সে এক ঢুকে সম্পূর্ণ গ্লাস পানি পান করলো। তারপর নিজের বিয়ে থেকে শুরু করে সমস্ত ঘটনাই খুলে বলল। লোকটার সাথে আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের স্ত্রীর সাথে কেউ এমনটা কিভাবে করতে পারে? আপনি চিন্তা করবেন না, আপনাকে সুরক্ষা দেবে পুলিশ। আপনি গিয়ে ওয়েটিং রুমে বসুন, তারপর আপনাকে নিয়ে গিয়েই তাদের অ্যারেস্ট করব। চারু তার কথা বিশ্বাস করে উঠে দাঁড়ায়। শার্টের নেম প্লেটে পুলিশের নাম লেখা ছিল হোসেন। নামটা দেখেই ওয়েটিং রুমের দিকে পা বাড়ায় সে। এনার নামে অনেক কিছুই শুনেছে চারু। উনিই নাকি এই গ্রামের সবচেয়ে সৎ পুলিশ অফিসার। তবে ওনাকে বিশ্বাস করে ওয়েটিং রুমে বসে থাকাই ছিল চারুর জীবনের সর্বোচ্চ দ্বিতীয় ভুল। প্রায় কয়েক ঘন্টা যাবৎ ওয়েটিং রুমে বসে থেকে চারু ভাবল এবার জামাল হোসেনকে ধরতে যাওয়া উচিত, নইলে সে পালিয়ে যেতে পারে। তাই সে যখন পুলিশ অফিসার হোসেনের কথাটা বলতে যাবে তখনই স্তব্ধ হয়ে যায় সে। জামাল হোসেন বসে আছে পুলিশ অফিসার হোসেনের মুখোমুখি। তারা দুজন নিজেদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছে বিদায় চারু এখনও তাদের দৃষ্টিগোচর হয়নি। চারু এখন কই আছে? তাকে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছি। আপনার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? মেয়েটা যদি আমার কাছে না এসে অন্য কোথাও চলে আসতো তখন কি করতেন? বস আপনাকে জীবন্ত কবর দিত। আমাদের এতদিনের পরিশ্রম এই মেয়ে। আমি বুঝি নাই এই মাইয়া এমন কিছু করব। এর তেজ অনেক বেশি। এখনও পোষ মানে নাই, কিন্তু এমনি পালাইয়া আসতে পারবো ওইটা ভাবি নাই। আপনারা মদ খেয়ে টলবেন আর সুযোগ পেয়ে কি এ মেয়ে বসে থাকবে? এইটাই ভুল হয়ে গেছে। তবে আমার মনে হয় বসের কাছে যাওয়ার পরেও মাইয়া পালাইয়া যাইব। যাকগে, তাতে আমাদের কি? আমাদের কাজ সহি সালামত মেয়েটাকে বসের কাছে পৌঁছাইয়া দেওয়া। তারপর পালালো না সেইটা আমাদের দেখার কথা না। এইটা একখান কাজের কথা কইছেন। মাইয়া তো দেখতে ভালোই সুন্দরী, কাঁচা হলুদের মতো গায়ের রং। একটু দেবেন নাকি? টেস্ট করে দেখি। যতই হোক ও এখন আপনার বউ বলে কথা। আমার বউ হলে কি করব? বসের অর্ডার ছাড়া কিছু হইব না। টানা 1 বছর বসের খেদমত কইরা সবুজ এই সুযোগ পাইছে। বস আপনারে এমন সুযোগ দেয় নাই। আরে জামাল ভাই, বস জানবে না। জানলে টুকরো টুকরো কইরা ফালাইব। স্যারের কথা ছাড়া আমরা বাথরুমেও যাইতে পারি না। আরে আমিও তো এত বছর ধরেই বসের সেবা করছি, তার সব কথা মানি। গ্রামে আমি এখন সৎ পুলিশ অফিসার নামে পরিচিত। সবাই আমাকে চেনে, আমাকে সম্মান করে। এইটাতে তো বসেরই সুবিধা হয়। সকল কালো টাকা আমার হিসেব যায় স্যারের কাছে। কেউ সন্দেহও করে না, কারণ আমি তো একজন সৎ পুলিশ অফিসার। কথাটা বলেই উচ্চস্বরে হেসে উঠল পুলিশ অফিসার হোসেন, যেন সে খুব বড় একটা জোক বলে ফেলেছে। চারু বেশ ভালোই অনুমান করতে পারছে কত বড় বিপদের মধ্যে রয়েছে সে। চারু ছুটে বেরিয়ে আসতে চাইল থানা থেকে, কিন্তু ভাগ্য এবারেও তার সহায় হলো না।
পালানোর আগেই একজন তাকে দেখে নিল এবং বন্দি করে তাকে জামাল হোসেন ও হোসেনের সামনে আনা হলো। পুলিশ অফিসার হোসেনের মুখে দেখা গেল তাচ্ছিল্যপূর্ণ হাসি। ও, তো তুমি তাহলে সব জেনেই গেছো, সমস্যা নেই। বসকে ফোন করছি, দেখি বস তোমার জন্য কি ব্যবস্থা নেয়। একটা কাপড় দিয়ে চারুর চোখ শক্ত করে বেঁধে দেওয়া হলো। এতটাই শক্তভাবে বাঁধা ছিল যেন মনে হচ্ছিল চোখ দুটো একেবারে ভেতরে চলে যাবে। সে অবস্থাতেই জামাল হোসেন আর পুলিশ অফিসারটি তাকে কোথাও একটা নিয়ে এলো। চোখ বাঁধা অবস্থায়ও চারু বুঝতে পারছে এইটা কোনো সাধারণ জায়গা নয়। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি চলছে এখানে। চারু জানে ইংরেজিতে সংক্ষেপে এটাকে এসি বলা হয়। পায়ে কোনো জুতা ছিল না বিদায় অনুভব করছিল তার পায়ের নিচে টাইলস করা মেঝে। জামাল হোসেন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আচমকা এমন কিছুর জন্য চারু প্রস্তুত ছিল না, তাই বেশ ব্যথা লাগলো তার। এমন সময়েও চারু একটি যুবকের পরিষ্কার কণ্ঠে বলা কথাটি শুনতে পেল। এই মেয়েকে আরও কিছুদিন সময় দিতে চেয়েছিলাম মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু এত অবাধ্য মেয়ে আমি আমার সারা জীবনেও দেখিনি। এর ব্যবস্থা খুব দ্রুত করতে হবে, নইলে আমাদের 25 বছরের পরিশ্রম মাটিতে মিশে যাবে। রাগ মিশ্রিত গম্ভীর স্বরে বলা কথাটা শুনে এক মুহূর্তের জন্য কেঁপে উঠল চারু। তার বুঝতে বাকি নেই এই লোকটাই বস, কিন্তু অবাক করা বিষয় তার কণ্ঠস্বর চারুর চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। এখন ওরে কি করবো বস? আপাতত আমার কাছে রেখে যাও, তোমরা গিয়ে কিছু খেয়ে নাও। ওর সাথে আমার কথা আছে। আমরা থাকি না বস? এক কথা আমি দ্বিতীয়বার বলা পছন্দ করি না, বাইরে যাও। চারু দরজা খোলার আওয়াজ পেল, অর্থাৎ দুজন চলে যাচ্ছে। চারু বারবার মনে মনে করার চেষ্টা করছে আওয়াজটা সে কোথায় শুনেছে। আবছাভাবে কিছু মনে হচ্ছে, তো কিছুক্ষণ পরেই আবার কণ্ঠস্বর ভিন্ন মনে হচ্ছে, আবার পরক্ষণেই মনে হচ্ছে এমন গলার স্বর সে কখনো শোনেনি। কিন্তু চারু নিশ্চিত এই লোকটাও ওর পূর্ব পরিচিত। কেমন আছেন মিসেস চারুলতা জামাল হোসেন? আমি চারুলতা, শুধু চারুলতা। শুনেছেন আপনি? আমার সাথে ওই জঘন্য লোকটির নাম মেশাবেন না। ওকে, মেশালাম না। জামাল সত্যিই বড় বেমানান। তোমার মতো সুন্দরীর সামনে তোমার তো আমাকে বিয়ে করে নেওয়া উচিত ছিল। হ্যান্ডসাম বসের পাশে তার সুন্দরী স্ত্রী। আপনার মতো জঘন্য লোকের স্ত্রী হওয়ার চেয়ে মৃত্যুই শ্রেয়। চারুর কথা শুনে উচ্চস্বরে হেসে ফেলল সামনে থাকা লোকটি। চারু বেশ বুঝতে পারল লোকটি বিদ্রূপে সাথে বলছে, তুমি সত্যিই এক আজব মেয়ে চারুলতা। তোমার সত্যিই মনে হয় তোমাকে আমি বিয়ে করব? তুমি কি আমার যোগ্য? সুন্দরী হলেই বসের পাশে মানানসই হওয়া যায় না, তাকে হতে হয় স্মার্ট ও ফ্রি মাইন্ডের। তোমার মতো হাজারো সুন্দরী মেয়ে প্রতিনিয়ত আমি নিজের বিছানায় আনি, তবে তুমি তাদের মধ্যে কিছুটা ভিন্ন। তাদের সুন্দরী হতে প্রতি মাসে অগণিত টাকা খরচ করতে হয়। এই স্পা করো, এই হেয়ার স্ট্রেট করো, এই ফেসিয়াল করো, এই প্রতিনিয়ত পার্লারে যাও, এমন অনেক কাজ। আর তুমি হলে ন্যাচারাল বিউটি, এমনিতেই সুন্দর, তাতে কি? আমার কি টাকার অভাব যে টাকার অভাবে আমি আমার রক্ষিতাদের সাজগোছের টাকা দিতে পারবো না? নাকি আমি কিপটে? বাই দ্য ওয়ে, রক্ষিতা চেনো তো? অবশ্যই চিনবে, ছোট হলেও বেশ ম্যাচিউর তুমি। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে যেত, আর তুমি সুন্দর মতো বসে আছো, আবার জোর গলায় কথাও বলছো। কি চান আপনি? কেন আমার পেছনে এইভাবে পড়ে আছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আস্তে কথা বলো চারুলতা, আস্তে। তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই, তোমারও আমাকে দেওয়ার মতো কিছুই নেই। তুমি সর্বোচ্চ হলে আমার এক রাতের সঙ্গী হতে পারো। আপনাকে খুন করে ফেলবো আমি। স্বপ্ন দেখা ভালো, তুমিও দেখো স্বপ্ন। অবশ্য অনেকেই আমাকে খুন করার স্বপ্ন দেখে। আমার সাকসেস তাদের সহ্য হয় না। কি দোষ করেছি আমি? কেন আমার জীবনটা এমন নরকতুল্য করে দিলেন আপনি? আরে বাবা, আস্তে কথা বলো না, কানে শুনতে পাই আমি। এত তেজ কেন তোমার? সবুজকে অবধি মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছো। মেয়ে হয়েও এত জোর কেন তোমার, বলো তো? যাই হোক, তোমার দোষ, তুমি খুবই গরিব এবং গ্রামের সুন্দরী মেয়ে। মানে মানে কিছুই না। তুমি যদি বড়লোক আর ফ্রি মাইন্ডের হতে, তাহলে তুমি আজ এখানে না আমার স্ত্রী রূপে থাকতে। কিন্তু এমন অজপাড়া গায়ের মেয়েকে তো আর আমি বিয়ে করতে পারি না, বলো? তাই তোমার আজ এ অবস্থা। যাই হোক, তুমি আর তোমার ভাই দুজনেই প্রচণ্ড রকমের জেদি। তুমিও তো এসব মেনে নিয়ে সুন্দরভাবে থাকতে পারো, কিন্তু থাকবে না। আর অপরদিকে তোমার ভাই, হায় রে, তার বোনের প্রতি ভালোবাসা 2 দিন পরপরই তোমাকে খুঁজতে চলে আসে। আরে বাবা, 1 বছর তো হয়ে এলো, এইবার না হয় আশাটা ছেড়ে দে। কিন্তু না, সেটা ছাড়বে কেন? এত জেদি কেন বলো তো?
আর মৃত্যুর আগে মনোরমা কি এমন বলেছিল হামিদকে যে হামিদ এতটা বদলে গেল? তোমার ভাইয়ের জন্য আমাকে কত বড় একটা প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে জানো? আমি ভেবেছিলাম হামিদকে মোটামুটি টাকার লোভ দেখিয়ে তোমাকে তার কাছ থেকে কিনে নেব। সহজ ছিল ব্যাপারটা, কিন্তু মনোরমার মৃত্যুর পর সে তো পুরোই বদলে গেল। টাকা নিয়ে তোমাকে দেওয়া তো দূরে থাক, তোমার শরীরের কখনো একটা আঁচড় অবধি লাগতে দিত না। আমার তো মনে হয় ওকে খুন করে ফেললেও ও তোমাকে দিত না। মায়ের মতোই হয়েছে। তোমার তোমরা দুই ভাই বোন শুধু বাপের চেহারাটাই পেয়েছো, বাকি সব তোমাদের মায়ের। মনোরমা মহিলাটাও ভালো ছিলেন। ও তোমাকে তো একটা চমৎকার নিউজ দেওয়াই হয়নি। তোমার ভাই কিন্তু বিয়ে করেছে, সেটা জানো? বেশি না 1 মাসের মতো হবে বিয়ে হয়েছে। আপনি এইসব কিভাবে জানলেন? ফলো করছেন আমার ভাইকে? আরে ধুর, আমার কি অত সময় আছে নাকি তাকে ফলো করতে যাব? তোমার ভাই যেখানে থাকে আমার একজন লোকও সেখানে থাকে। সেই আমাকে মাঝে মধ্যে টুকটাক খবর দেয়। কোথায় আমার ভাই? এখনো মারিনি তাকে। কি লাভ বলো? তবে ভবিষ্যতে যদি সে বাধা বাধা হয়ে দাঁড়ায় তবে খুন করতেও পারি। তাকে মারতে কিন্তু আমার খুব খারাপ লাগবে। ছেলেটা সত্যিই খুব ভালো। আমার ভাইয়ের আমার ভাইয়ের গায়ে একটা আঁচড়ও যদি লাগে আমি আপনাকে খুন করে ফেলবো। আগে নিজে তো বাঁচো মিস, তারপর না হয় আমাকে মেরো। যাই হোক, শেফালির গায়ের রং ময়লা হলেও বিছানায় সার্ভিস কিন্তু বেশ ভালো দেয়। তোমার গায়ের রং তো পরিষ্কার, দেখি তোমার সার্ভিস কেমন। উপস, সরি, তোমাকে তো শেফালি নামক নোংরা মহিলার সাথে তুলনা করে ফেললাম। এখন কি হবে? নাটকীয় ভঙ্গিতে কথাটা বলেই হেসে ফেলল লোকটি। চারুর ঠোঁটে আঙুল ছোঁয়াতেই চারু সুযোগ বুঝে কামড়ে দিল আঙুলে। বাহ, দাঁতে দেখি বেশ জোর। তোমার টুথপেস্ট নিশ্চয়ই নুন আছে। আমাকে ভুলেও ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরে যান আমার কাছ থেকে। ছোঁয়ার চেষ্টা করলে কি করবে তুমি? কথাটা বলতে দেরি হলেও লোকটি চারুর স্পর্শকাতর অংশগুলোতে স্পর্শ করতে দেরি করলো না। তুমি কিন্তু আমার বেশ অনেক দিনেরই আকাঙ্ক্ষিত চারুলতা। আজ ফাইনালি তুমি আমার বিছানায় আসতে চলেছ। তুমিই প্রথম মেয়ে যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। একটু তো স্পেশাল হতেই হয় আজকের দিনটা, কি বলো? আমাকে প্লিজ ছেড়ে দিন। আপনার কি কোনো বোন নেই? তার সাথে এমন হলে কি করতেন? আহারে, সত্যিই তো কি করতাম, কিন্তু তোমার দুর্ভাগ্য চারুলতা, আমার কোনো বোন নেই। আমার আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, এক ছেলে। আমার কোনো ভাই বা বোন নেই। যাই হোক, তুমি নিশ্চয়ই খেয়াল করেছ তোমার হাত পা দুটো খোলা, শুধু চোখ দুটোই বন্ধ। আজই তোমার সুযোগ। আজ শুধু আমিই তোমাকে অত্যাচার করব না, তোমারও হাত পা খোলা ট্রাই করে দেখতে পারো কিন্তু। আপনি খুবই জঘন্য একজন মানুষ। আমি নিশ্চিত আমি আপনাকে চিনি। সত্যি করে বলুন তো আপনি কে? আমি কি বলেছি তুমি আমাকে চেনো না? খুব ভালোভাবেই চেনো তুমি আমাকে, খুব ভালোভাবে, একটু বেশিই ভালোভাবে। কে আপনি? আমি বস। তবে সময় হলে তুমি নিশ্চয়ই আমাকে দেখতে পারবে। আমাকে দেখার পর তোমার রিয়েকশন কেমন হয় সেটা আমি অবশ্যই দেখতে চাই। মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে চারু, দু চোখ এখনো বাঁধা। নিজের এই বিভৎস জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না সে। এখনও তার 17 বছর সম্পূর্ণ হয়নি। এরই মাঝে কত কিছু দেখতে হচ্ছে তাকে। যে বয়সে একটা মেয়ে বাবা মায়ের আদরের সন্তান হিসাবে বড় হয়, ভাই বোনের সাথে ভালোবাসাময় সময় কাটায়, লেখাপড়া করে নিজের জীবনটাকে সুন্দর করে তোলে, যেটা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়, সেই সময়টাই চারুর জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। এ কোন পাপের শাস্তি পাচ্ছে সে? মনোরমাকে খুনের? সে শাস্তি কি এতটাই ভয়ঙ্কর? এভাবে জীবনটা শেষ হয়ে গেল। জীবনের এ পর্যায়ে এসেই কেন তার জীবনটাকে শূন্য বলে মনে হচ্ছে? চারু দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে তার সামনে বসে থাকা 25 থেকে 26 বছর বয়সী কোনো এক যুবককে। এভাবে আর কতক্ষণ পরে থাকবে বলো তো? উঠে পড়ো, জামা কাপড় পরে নাও এবার। অবশ্য না পড়লেও ক্ষতি নেই, কিন্তু আমার আবার মাইন্ডও চেঞ্জ হয়ে যেতে পারে। এখন অনেক কাজ। তোমাকে নিয়ে মেতে থাকলে সেসব তো লাটে উঠবে। আপনি কোনো দিন সুখে থাকবেন না। মর্মান্তিকভাবে আপনার পতন ঘটবে। এমনভাবে সব হারাবেন, কিছুই আর ফিরে পাবেন না। ওরে বাবা, অভিশাপ দিচ্ছ নাকি? দাও দাও, সমস্যা নেই। এমনিতেই অনেক পাপ করেছি, তোমার একটা অভিশাপে ভেসে যাব না আমি। ভেসে যাবেন আপনি। আমি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি আর তিনি যদি থেকে থাকেন তবে আপনি ভেসে যাবেন। নিজের প্রিয় মানুষটির কাছেই সর্বহারা হবেন আপনি। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমি যদি মরেও যাই আপনি ছাড়া পাবেন না। কি যে বলো না তুমি? তুমি মরবে কেন? তুমি আমার 25 বছরের পরিশ্রম। আমি 25 বছরের পরিশ্রম, কিন্তু আমার বয়স তো কেবল 17। সত্যিই আজব এক মেয়ে তুমি।
এই অবস্থায় এসেও রহস্যভেদ করতে চাও? জিপ গাড়ির উপর অজ্ঞান হয়ে পড়ে আছে চারু। আশেপাশে বেশ কিছু লোকজনের কথার আওয়াজ কানে আসছে। তারা বেশ কাছাকাছি আছে চারুর। এখনও সম্পূর্ণ চেতনা ফিরে পায়নি সে। কেমন এক বিভৎস স্বপ্নের মতো লাগছে সব কিছু। এরই মাঝে চারু তথাকথিত বসের আওয়াজ পায়। কথাগুলো অস্পষ্ট, কিন্তু চারু ঘোরের মধ্যেও দেখতে পেল ছোটবেলার এক দৃশ্য। চারু একেবারে ছোট, 3 কি 4 বছর বয়স হবে। এরই মাঝে কোথাও থেকে একটা ছেলে এসে ওকে কিছু লজেন্স দিল। চারু খুশি হয়ে সেগুলো নেওয়ার পর ছেলেটা তার সাথে খেলা শুরু করলো। এই স্মৃতিগুলো চারুর মনে ছিল না। মস্তিষ্ক খুবই পুরানো স্মৃতি চারুকে স্বপ্ন আকারে দেখাচ্ছে। তবে কি এই ছেলেটাই বস? এই ছেলেটাকে পরের বার কোথায় দেখেছিল তাকে? চারু হিসেব মেলাতে পারে না। এরপর আর কখনো দেখা হয়নি ছেলেটার সাথে। না, এরপরও একবার দেখা হয়েছিল। চারু তখন সদ্য কৈশোরে পা দেওয়া একটা মেয়ে। তখন সুন্দর কাপড় পরিহিত এক সুদর্শন ছেলে এসেছিল তার কাছে। চারু অবাক হয়েই তাকিয়েছিল ছেলেটার দিকে। কোনো মানুষ এতটাও সুন্দর হতে পারে? কিন্তু কে এই ছেলেটা? মুখ চেনা চেনা লাগছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন? এমন সময় চারু অনুভব করলো গাড়ি থেমে গেছে। একই সাথে বস সম্বোধন করা সেই যুবকটির কথা। আমি ওকে নিয়ে যাচ্ছি, আধা ঘন্টা আগে কেউ আমাদের ডিস্টার্ব করবেন না। তথাকথিত সেই বস চারুকে কোলে তুলে নিল। চারুর মনে হচ্ছিল সে শূন্যে ভেসে আছে, কিন্তু এই শূন্যে ভেসে থাকা তার ভালো লাগছে না। সে বন্দি অবস্থায় আকাশে উঠতে চায় না। সে মুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে হাঁটতে চায়। তথাকথিত সেই বসটি তাকে নিয়ে এসেছে ঝোপঝাড়ের আড়ালে। কোনো এক জায়গায়। চারু বোঝার চেষ্টা করছে লোকটাকে কোথায় সে দেখেছে। চারু অনুভব করছে লোকটার শরীর ছিপছিপে ধরনের, হামিদের চেয়েও চিকন, সম্ভবত তার চেয়ে কিছুটা লম্বা কিংবা একই সমান হতে পারে। এমন লোক কোথায় দেখেছে সে? তবে সে যেমনই হোক বেশ শক্ত সামর্থ্য মানুষ। চারুকে নিয়ে এতটা হেঁটে যেতেও তার বিন্দুমাত্র ক্লান্তি আসছে না। চারুকে মাটিতে ফেলে দিয়েই সে চারুর ওড়না দূরে ছুঁড়ে ফেলল। চারু সব বুঝতে পারছে, কিন্তু বাধা দেওয়ার ক্ষমতা তার নেই। শেষবারের মতো একবার সৃষ্টিকর্তার নাম নিয়ে চারু সর্বশক্তি দিয়ে একটা লাথি মারল লোকটার বুকে। সে এইটার জন্য প্রস্তুত ছিল না, তাই কিছুটা দূরে গিয়ে পড়ে গেল। এই সুযোগে চারু নিজের চোখের বাঁধনটি খুলে ফেলল। লোকটার মুখে একটা কালো মাস্ক, চেহারা দেখা যাচ্ছে না। সে একটু এগিয়ে আসতেই চারু অর্ধভাঙা একটা ইট ছুঁড়ে মারল লোকটার মাথায় হাত দিয়েই মাটিতে পড়ে গেল সে। চারু কোনো রকমে দৌড়াতে শুরু করলো। বেশ অনেকক্ষণ যাবৎ ধরে দৌড়াচ্ছে ও, কিন্তু দুঃখের বিষয় ও কোথায় আছে কোথায় যাবে কিছুই জানে না। কিন্তু যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। চারু আবারও দৌড়ানো শুরু করলো। আশেপাশে কোনো মানুষজন দেখা যাচ্ছে না। না, দেখা যাচ্ছে একজনকে। ওই তো কিছুটা দূরেই কেউ একজন এদিকে এগিয়ে আসছে। এই লোকটাকে সে কি ভালো হবে? এখন তার কাছেই সাহায্য চাইতে হবে চারুর। সে দৌড়ে যেতে লাগলো সেদিকে, কিন্তু তার পা আর চলতে চাইলো না। কিছুটা দূরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লো সে। জ্ঞান হারানোর আগেই দেখলো লোকটা ছুটে আসছে তার দিকে। কে জানে এইবার তার জীবনটা কোন দিকে মোড় নেয়। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে হামিদ। কোন দিকে যাবে সেই ঠিকানা নেই তার। কে জানে এত রাতে সে আদৌ খুঁজে পাবে কিনা চারুকে। আচ্ছা, চারু কি এখনো জানে না হামিদ ওকে খুঁজছে? যদি জানে তাহলে এখনো কেন আসছে না গ্রামে? প্রায় প্রতি সপ্তাহেই তো সে আসে, আশেপাশের গ্রামগুলোর খোঁজখবর নেয়। হঠাৎই হামিদ লক্ষ্য করলো দূর থেকে কেউ দৌড়ে আসছে তার দিকে। ভূত নাকি? ভূত হলে তো হাওয়ায় বেশেই আসতে পারে। দৌড়ানোর কি দরকার? হয়তো এক্সারসাইজ করছে। ভূতেরাও এক্সারসাইজ করে নাকি? কথাটা ভেবেই হেসে ফেললো হামিদ। চারুর সাথে থাকতে থাকতে ওর চিন্তা ভাবনাও চারুর মতো হয়ে গেছে। মাঝখান থেকে শুধু চারুটাই নেই। হঠাৎই দেখতে পেল তার সামনে থাকা অবয়বটি মাটিতে পড়ে গেল। হামিদ দৌড়ে এগিয়ে গেল সেদিকে। কোনো একটা মেয়ে মাটিতে পড়ে আছে, সম্ভবত জ্ঞান হারিয়েছে। হামিদ কিছুটা এগিয়ে যেতেই একটা ধাক্কা খেলো। এইটা আর কেউ নয়, চারু। ওর বিশ্বাস হচ্ছে না সত্যিও ও চারুকে পেয়ে গেছে, কিন্তু পরক্ষণেই থমকে গেল সে। চারুর গায়ে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন, ছেঁড়া জামা, গায়ে ওড়না নেই, চুলগুলো এলোমেলো আর মুখটা মলিন। এই অবস্থা কেন হয়েছে চারুর? হামিদ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো চারুকে। চারুর কি হয়েছে? চারু, কি হয়েছে তোর? চারু, চোখ খুল, আমারে দেখ। হামিদ নিজের কাছে থাকা পানির বোতলটি নিয়ে চারুর চোখে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মনে হচ্ছে যেন একটু একটু করে চোখ খুলছে সে। অবচেতন অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছে শাওন। তার পাশেই বসে রয়েছেন ছোট জমিদার সাহেব। খুবই সহজ সরল নিরীহ প্রকৃতির লোক তিনি। কোনো ঝামেলার সামনে পিছনে নেই। সহজেই লোকেরা কথার দ্বারা
সহজেই লোকের কথার দ্বারা প্রভাবিত হয়ে যান তিনি। তার খুবই আদরের শাওন। আজ 7 দিন যাবৎ ঘুম পাড়িয়ে রেখেছে ডাক্তার তাকে। উঠলেই ছেলেটা কেমন পাগলামি শুরু করে দেয়। ইস, কি মায়াবী মুখ তার! এমন কেন হলো কে জানে। আজও ছোট জমিদার সাহেবের শাওনের জন্মের দিনটির কথা মনে আছে। জমিদার গিন্নি যখন শিহাবকে জন্ম দেন, তার বয়স তখন সবেমাত্র 15। কম বয়সে বাচ্চার জন্ম দেওয়ায় মরতে মরতে বেঁচে যান তিনি। কিন্তু তার পরবর্তীতে সন্তান জন্মদানে সমস্যা দেখা যায়। অনেকবার চেষ্টা করেও বাচ্চা হচ্ছিল না। বাসার সবাই খুব করে শিহাবের পর আরেকটা সন্তান চাইছিল। এমন সময়ে জানা যায় শাওনের গর্ভে আসার সংবাদটি। সবাই একেবারে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। 9 বছর পর জমিদারের দ্বিতীয় সন্তান হিসেবে শাওন জন্ম নিল। সকলের আদর ভালোবাসা বেড়ে উঠতে লাগলো সে। জমিদার গিন্নি আর কখনো সন্তান জন্ম দিতে পারেননি, কিন্তু বাসার সকলে শাওন আর শিহাবকে নিয়ে সন্তুষ্ট ছিল। বংশের দুইটা প্রদীপ তো আছেই, আর কি চাই। আর আজ সে আদরের শাওনের কি অবস্থা শোচনীয় শিহাবেরও। কোনো কাজেই আজকাল মনোযোগ দিতে পারে না সে। ঘন্টার পর ঘন্টা এসে ভাইয়ের পাশে বসে থাকে। শাওন তো শিহাবেরও খুব আদরের। হাসপাতালের কেবিনে প্রবেশ করলো শিহাব। কাকা তুমি এখানে? শাওন রে দেখতে আইছিলাম। কেমন আছে ও? জ্ঞান ফিরছিল। কয়েক ঘন্টা পর আবার ঘুম পাড়িয়ে দিছে। এভাবে বারবার ঘুম পাড়িয়ে দিলে তো সমস্যা। কি জানি, অত কিছু আমি জানি না। ডাক্তাররা যে কি করে কে জানে। চিন্তা করো না, এইটা খুবই ভালো হাসপাতাল। তুমি দেখো, শাওন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোর হাতে কি হয়েছে? আর বলো না, পরশু মা আর বাবা এসেছিল। ভাবলাম নিজে কিছু রান্না করে খাওয়াই। সবজি কাটতে গিয়ে হাতি কেটে ফেললাম। কি যে করস না তুই! এমনি একা একা একটা ফ্ল্যাটে পইরা থাকস, কাউরে সাথে নিলেও তো পারস। কাকে নিব? এক কাম কর, মিলিরেই নিয়া যা। ভাই বোন একসাথে থাকবি, তোরও কিছু সাহায্য হইল, আর মিলিও কাজ কাম কিছু শিখলো। বয়স তো কম হইল না, বিয়া দিতে হইব এখন। শিহাব ছোট একটা শ্বাস ফেলল। ওর ছোট চাচার বুদ্ধি কম, সেটা মোটামুটি সবাই জানে, কিন্তু তাই বলে এভাবে ওর সাথে থাকতে বলবে এটা শিহাব আশা করেনি। মিলি বড় হয়েছে এখন, যতই আলাদা রুম হোক এভাবে এক ফ্ল্যাটে তো আর থাকা যায় না। তিনি হয়তো এত কিছু ভাবেননি, এখনও ছোটবেলার মতোই সব ভেবে যাচ্ছে। ছোটবেলায় ওরা সব ভাই বোনেরা কত একসাথে ঘুমিয়েছে তার ইয়ত্তা নেই। চারু চোখ খুলতেই দেখতে পেল হামিদ ওর কাছেই বসে আছে। চারুর যেন ব্যাপারটা বিশ্বাস হতে চাইছে না। হামিদ আসলেই এসেছে নাকি এটা স্বপ্ন? যদি স্বপ্ন হয় তো এই স্বপ্ন কখনো না ভাঙুক। না স্বপ্ন না, এই তো হামিদ ওকে ডেকে চলেছে। তার মানে হামিদ সত্যি এসেছে। এতদিন পর ভাইকে দেখে চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চারুর। কোনো মতে একবার উচ্চারণ করলো, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে নিয়ে যাও এখান থেকে। কি হয়েছে চারু? কে মাইরা ফেলবো? আমারে বল কি হয়েছে? আমাকে নিয়ে যাও এখান থেকে। নিয়া যামু, তোরে নিতেই তো আসছি, কিন্তু কে তোরে মারতে চায়? পরে বলবো সব, আমাকে নিয়ে যাও। হামিদের কেমন নিজেকে দিশেহারা লাগছে। এখানে কি হচ্ছে কিছুই তার বোধগম্য হলো না। তবুও সে চারুর কথা মেনে এখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। চারু হাঁটা চলার অবস্থায় নেই, সবচেয়ে ভালো হবে ওকে কুলে তুলে নেওয়া। কুলে তুলে নিতেই আরও একবার অবাক হলো সে। স্বাস্থ্য নিয়ে যেই চারুকে একসময় বারংবার খেপাতো, সে এখন সেই চারুর একেবারেই ওজন নেই বললেই চলে। ও চলে যাওয়ার পর কি হয়েছিল চারুর সাথে? শেফালি কিছু করেছে কি? হামিদ মনে মনে পণ করলো, শেফালির কারণে যদি বিন্দুমাত্র চারুর ক্ষতি হয়, এমন কিছুর সাথে জড়িত থাকে, তাহলে একবারে খুন করে ফেলবে সে তাকে। এইটুকু একটা মেয়েকে যে কষ্ট দেবে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে যেই হোক, শেফালি, নাজিমুদ্দিন কিংবা চারুর তথাকথিত সেই বর। হামিদ চারুকে নিয়ে লোকালয়ের মধ্যে একটা জায়গা খুঁজছে। গ্রাম থেকে বের হওয়ার শর্টকাট পথ ছিল এই জঙ্গলের ভিতরের রাস্তা। সেখান দিয়েই শহরে যেতে চাইছিল হামিদ, কিন্তু রাস্তায় সে এভাবে চারুকে পেয়ে যাবে এটা সে কল্পনাও করেনি। নিজের মনেই ভেবে নিয়েছিল সে বোধহয় আর চারুকে খুঁজে পাবে না, কিন্তু হাল ছেড়ে দেয়নি একেবারে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরেই একটা ছোট কুঁড়েঘর দেখল। হামিদ জানে না সেখানে যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু এখন উপায় নেই। হামিদ গিয়ে সেই দরজায় কড়া নাড়ল। অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলে বেরিয়ে এলেন এক বৃদ্ধা মহিলা। তিনি চারুকে দেখে বিস্ময় নিয়ে হামিদের দিকে তাকালেন।
আমি আর আমার বোন খুব বিপদের মধ্যে আছি, একটু দয়া কইরা আমাদের সাহায্য করেন। বিদ্যা ভ্রুকুচকে গভীর দৃষ্টিতে একবার চারু আর হামিদের দিকে তাকালেন। তিনি বোঝার চেষ্টা করছেন হামিদ সত্য বলছে কিনা। চারুর মলিন মুখটা দেখে তার মনে হলো আসলেই বোধহয় সে বিপদে আছে। তবে হামিদের মুখে রয়েছে দ্বিধা থাকারই কথা। সে তো জানেই না কি হয়েছে, শুধুমাত্র চারুর কথা মেনেই তাকে লোকালয়ে নিয়ে এসেছে সে। ওর কি হয়েছে হামিদ বুঝতে পারছে না এখন কি উত্তর দেওয়া উচিত। হামিদ নিজেই জানে না চারুর কি হয়েছে। এই বিদ্যার প্রশ্নের কি উত্তর দেবে সে? আহো, তোমরা আগে ভিতরে আহো। বিদ্যার অনুমতি পেয়ে হামিদ চটজলদি ভিতরে চলে গেল। বাসায় বিদ্যা ছাড়া আর কাউকে দেখা গেল না, অর্থাৎ সে এখানে একাই থাকে। আসবাব বলতে শুধু একটা চৌকি আর জামা কাপড় রাখার একটা আলনা, ঘরে বিশেষ কিছু নেই বলেই হয়তো তিনি এত সহজে হামিদ আর চারুকে ঘরে ঢোকার অনুমতি দিলেন। ওরে এই চকিতে শুইয়ে দাও। হামিদ বিদ্যার কথা মেনে নিল। চারুর মুখমণ্ডলে আঘাতের চিহ্ন স্পষ্ট। হামিদ নিজের চোখ বন্ধ করে নিল। এ অবস্থায় চারুকে দেখা সহ্য হচ্ছে না তার। মনোরমা ওকে বলেছিল চারুর খেয়াল রাখতে, কিন্তু পারেনি। একজন ভাই হিসেবে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হলো সে। ও তোমার বোন? হামিদ হ্যাঁ বোধক মাথা নাড়ল। তোমাকে দুইজনের চেহারার তো অনেক মিল আছে দেখা যায়। হামিদ কিছু বলল না। ছোটবেলা থেকেই এই কথা অনেকবার শুনেছে সে। হামিদ আর চারু দুজনের চেহারাই নাজিমুদ্দিনের মতো। ওদের দুজনকে যেই দেখতো সেই বলে দিতে পারতো ওরা নাজিমুদ্দিনের ছেলে মেয়ে। কি হইছে ওর? এই অবস্থা কেমনে হইল? আমার জন্য সব হইছে। তোমার জন্য মানে? আমি যদি ওরে রাইখা শহরে চইলা না যাইতাম তাহলে আজ এমন হইতো না। বিদ্যার কথা বাড়ালেন না। হামিদ বুঝতে পারছে না ঠিক কি হয়েছে। রাত প্রায় 3টা বেজে গেছে ইতিমধ্যে। সম্পূর্ণ দেশ এখন ঘুমন্ত অবস্থায় আছে। একটা পিনপতন আওয়াজ অবধি শোনা যাচ্ছে। এমন সময় হামিদ শুনতে পেল একটা জিপ গাড়ির আওয়াজ। হামিদের মনে পড়ে গেল চারু বলেছিল কেউ একজন ওকে মেরে ফেলবে। তবে কি এত রাতে এই গ্রামে কোনো জিপ গাড়ি চারুর জন্য এখানে এসেছিল? কিন্তু চারুকে মেরে কার কী লাভ? হামিদের মাথা সম্পূর্ণ শূন্য হয়ে যাচ্ছে। তবে জিপ গাড়িতে কে সেটা দেখা প্রয়োজন। হামিদ উঠে যেতে চাইল কিন্তু তাকে আটকে নিল বিদ্যা। কই যাও? বাইরে গাড়ির আওয়াজ পাওয়া যাইতেছে। আমার মনে হয় ওইখানে কিছু আছে, যাইও না। বড় বড় নেতারা মাঝে মাঝে খুন কইরা নদীতে লাশ বাসাইয়া রাইখা যায়। কেউ যদি দেখে তো তারেও মাইরা ফেলে। আপনি কিভাবে জানলেন? আমি একদিন দেখছিলাম। ভাগ্য ভালা ওরা আমারে দেখে নাই। হামিদ আর কিছু বলল না। এখন এসব ঝামেলাতে না জড়ানোই ভালো। ভালোই চারুকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। হামিদ সারা রাত জেগেই রইল। বিদ্যাকে কয়েকবার ঘুমাতে বললেও সে ঘুমালেন না। হামিদের সাথেই জেগে রইলেন। কথায় কথায় হামিদ জানতে পারল বিদ্যার 2 মেয়ে 1 ছেলে। সবাই বিয়ে করে নিয়েছে। 2 মেয়ে থাকে শ্বশুরবাড়ি, আর ছেলে শহরে একটা মেয়েকে বিয়ে করে এখন শহরেই থাকে। মাকে প্রতি মাসে বাজার করে দেওয়ার জন্য একজন লোক রেখে দিয়েছে। আবার মাঝে মাঝে কিছু টাকাও পাঠায়। বিদ্যা কিছুই বলেন না। ছেলের রেগে গিয়ে টাকা দেওয়া বন্ধ করলে তাকে না খেয়ে মরতে হবে। এখানে অসুস্থ হলে সেবা করারও কেউ নেই। ছেলের বউ আজ অবধি দেখেননি তিনি। ছেলে নিজেই পছন্দ করেছে, তবে ছেলের বউ চায় না বিদ্যা তাদের সাথে থাকুক। হামিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ মনোরমা ওদের কাছে নেই। হামিদ যে মনোরমাকে খোঁজে মনে মনে কতবার মনোরমাকে খুঁজে সে হিসেব নেই। আর এই বিদ্যার ছেলে কিনা তার জান্নাতকে এভাবে একা ফেলে দিয়ে গেছে। আসলে যাদের নেই তারাই বোঝে, আর যাদের আছে তারা কখনোই মূল্য দেয় না। মনোরমা যদি হামিদের কাছে থাকতো তাহলে সে মাথায় করে রাখতো ওর মাকে। হামিদের চোখ হঠাৎই গেল চারুর দিকে। মনোরমার মতো চেহারা নয় তার, কিন্তু তাও চারুকে দেখলে মায়ের মতোই অনুভূতি আসে। মনোরমার শেষ স্মৃতি চারু। মনোরমাকে তো আগলে রাখতে পারেনি, কিন্তু চারুকে সে তার জীবন দিয়ে হলেও বাঁচাবে। চারুর মাঝেই মনে হচ্ছে যেন মনোরমাকে খুঁজে পেয়েছে হামিদ। চারু ঘুমিয়েছিল নাকি অজ্ঞান ছিল সেটা বলা গেল না। তবে চারু চোখ করল ভোর 5টায়। সূর্য এখনও উদয় হয়নি। হালকা একটু আলো দেখা যাচ্ছে চারপাশে। চারু ঘুম থেকে উঠে হামিদের দিকে একবার তাকালো। এখন কেমন লাগতাছে? ভালো না। আমাকে কোথায় এনেছো? তোমার বাড়িতে? ওরা এখনই আমাকে নিয়ে যাবে এখান থেকে। কে নিয়ে যাইব? ওই মুখোশ পরা বসটা। কোন বস? আমি জানি না। ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে তোমার বাড়ি থেকে সরাও। শান্ত হ চারু, আমরা এখন অন্য বাসায় আছি, আমার বাড়ি যাই নাই।
চারু চুপ করে গেল। সে এখন অন্য বাড়িতে আছে, সেটাই অনেক। হামিদ চারুকে আর কোনো প্রশ্ন করল না। চারুর অবস্থা এখন খুব একটা ভালো না, ধীরে ধীরে সব জানা যাবে। বৃদ্ধ চারুকে বললেন গোসল করে আসতে। তার অবস্থা খুব একটা ভালো না, শরীরের বিভিন্ন জায়গায় মাটি লেগে আছে। সে চারুকে তার মেয়ের একটা শাড়ি দিলেন। জামা দিলে সমস্যা হতো মাপ নিয়ে, কিন্তু শাড়ির ক্ষেত্রে এমন কোনো সমস্যা হয় না। চারু কিছু না বলে চুপচাপ কলঘর থেকে গোসল করে নিল। গোসল করার সময় পানি ঢালায় শরীরের প্রতিটা আঘাত যেন তাজা হয়ে উঠেছিল। চারু বহু কষ্টে গোসল সম্পন্ন করে বেরিয়ে এলো। নিজেকে বেশ হালকা মনে হচ্ছে। মানুষের জীবনে পয়সার মতো দুটো অধ্যায় থাকে, একটা ভালো অধ্যায়, অন্যটা খারাপ। ঠিক দিন রাতের মতো চারুরও বোধ হয় কষ্টের সময়টা কেটে গিয়ে সুখের সময় এলো। কিন্তু তার এখনও অনেক কিছু জানার আছে। কে জানে সেসব জানার পরও আদেও সেও সুখী হবে কি না। চারু উঠোনে গিয়ে বসলো, তার পাশে এসে বসলো হামিদও। চারু কিছুই বলল না। তার এখনও বিশ্বাস হতে চায় না সত্যিই হামিদ তার সাথে আছে। সূর্য উদয় দেখবি চারু? চারু একবার হামিদের দিকে তাকিয়ে আরেকবার আকাশের দিকে তাকালো। ভোরের সূর্য উঠছে। সবাই তো কেবল সমুদ্র আর পাহাড় থেকেই সূর্যোদয় দেখে, কিন্তু এই গ্রামে সূর্যোদয় দেখার সৌভাগ্য কয়জনের? মনে হচ্ছে যেন তাল গাছের পেছন থেকে সূর্য উকি দিচ্ছে। এমন সময় শোনা গেল হামিদের কণ্ঠ। আমি চইলা যাওয়ার পর কি হইছে সেটা আমি জানতে চাইলাম না। আমি জানি তুই সময় কইরা বলবি, কিন্তু এখন এই সূর্য ওঠা দেখ। যেমন রাতের অন্ধকার ছাপিয়ে সূর্য উঠল, তেমনি এই সূর্যটার মতো তোর জীবনের অন্ধকারও দূর হইল। অতীতে কি হয়েছিল সেটা ভুইলা যা। নতুন সূর্যের সাথে নিজের জীবনটাও সুন্দর কইরা নতুনভাবে সাজায় আনে। তুমি সেদিন আসনি কেন? আমি অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আর কখনো আসনি। চারুর গলা ধরে এলো। হামিদ বুঝতে পারছে না তার ঠিক কি বলা উচিত। এখন আইসা পড়ছি না, এখন সব ঠিক হইয়া যাইব দেখিস। আমি যখন শহরে যাই তখন দেখলাম গ্রামে সব কিছুর দাম যেমন সস্তা, শহরে তেমন বেশি। এইখানে একজনে টেনে টুনে চলতেই 5,000 টাকার বেশি লাগে, আর আমার চাকরি মাত্র 2,000-এর। ভাবলাম প্রথম প্রথম একটু কষ্ট হইলেও বেশি কাজ কইরা ভালো একটা পর্যায়ে যাবো। 1 মাসের মতন দিনরাত পরিশ্রম করলাম, ম্যানেজারের বিশ্বাস অর্জন করলাম। আমার চেয়ে বড় পদের একটা শ্রমিক কাম ছাইরা দেওয়ার পর ম্যানেজার আমারে ওই পদে লাগাইয়া দিল। বেতন 7,000 টাকা। 1 মাসেই 7,000 বেতন হইব সেটা আমি ভাবি নাই। যখন তোরে আনতে যামু তখন আমার গাড়ির সাথে একটা ট্রাকের ধাক্কা লাগলো। তারপর আর কিছু মনে নাই। চোখ খুইলা দেখি আমি হাসপাতালে। পরে শুনলাম অ্যাক্সিডেন্ট করছি, 5 মাস শেষ হইয়া গেছে। আর একদিনও অপেক্ষা করি নাই। একদিনই গেছিলাম গ্রামে, কিন্তু তরে পাই নাই। 1000 বার চাওয়ার পরেও তোর ঠিকানা আমারে কেউ দেয় নাই। অনেক খুঁজছি, বিশ্বাস কর। চারু আর কিছু বলল না। হামিদেরও বা কি দোষ? যা হয়েছে সব ভাগ্যে ছিল। ভাগ্যটা এতটা খারাপ না হলেও পারত। তুমি আগের চেয়ে মোটা হয়ে গেছো। আর কইস না, শহরের সব কিছু ভেজাল। প্রথম প্রথম কিছু খাইতে পারতাম না। কতবার যে পেট খারাপ হইছে আমার, নিজেরই হিসাব নাই। তারপর যখন খাইতে শিখলাম তখন থেকে পেট ফুইল্লা ঢোল হয়ে গেছে। হামিদ নিজের পেটে হাত বুলাতে বুলাতে বলল কথাটা। হামিদের কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল চারু। হাসিস না, বাইরে খাওয়ান খাইয়া এই অবস্থা। নিজে রানলে অখাদ্য হয়, আর বাইরে খাইলে পেট ফুইল্লা ঢোল হয়। তুমি নাকি বিয়ে করেছো? ভাবি রান্না জানে না? জানে, কিন্তু মজা হয় না। 1 মিনিট, তুই কেমনে জানলি আমি বিয়া করছি? চারু উত্তর দেয় না, উত্তর দিতে ইচ্ছে করে না। চারু উত্তর দিল না বিদায় হামিদও জোর করে কিছু জিজ্ঞেস করলো না। ভাবির নাম কি? ফাতেমা। পুরো নাম কি? ফাতেমা জাহান হিয়া। এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে যে? ম্যানেজারের বোন ফাতেমা। আমি যখন কমাইছিলাম তখন আমার চিকিৎসার সব খরচ ম্যানেজারই দিছে। সে যখন কইল আর তার বোনেরে বিয়া করতে, তখন আর মানা করতে পারি নাই। তাছাড়া ফাতেমারে বিয়া করার পর চাকরিও স্থায়ী হইয়া গেছে এক প্রকার। 2-1 দিন কামে না যাইলে জবাবদিহি করতে হয় না। চারু আর কথা বাড়ালো না। হামিদকে জানালো তার উপর কেউ একজন নজর রাখছে। ওখানে গেলে সবাই জানতে পেরে যাবে চারু কোথায়। হামিদকে কিছুটা চিন্তিত দেখালো। বিদ্যার কাছ থেকে বিদায় নিয়ে সে চারুকে একটা বোরকা কিনে দিল। আর কেউ জিজ্ঞেস করলে বলবে ও ফাতেমার দাদি। আপাতত নতুন ঘর না পাওয়া অবধি এভাবেই থাকার সিদ্ধান্ত নিল হামিদ। নতুন ঘর নিতে খুব বেশ সমস্যা হবে বলে মনে হয় না। ফাতেমার ভাই ঠিক করে দিতে পারে। তবে সমস্যা হলো ফাতেমা বেশ বোকা একটা মেয়ে। সাধারণত বোকারা হয় বেশ সহজ সরল নিরীহ, কিন্তু ফাতেমা একেবারে উল্টো। অর্থাৎ সে বোকা হলেও কিছু হিংসুটে ধরনের মেয়ে। কারোর ভালো সহ্য হয় না তার। হামিদ চারুকে বিয়ে বাসায় যেতেই একজন শ্যামলা মতো মেয়ে দরজা খুলে দিল। চারুকে দেখেই ভুরু কুঁচকে তাকালো সে।
উনি কে? চারু। আপনি তো কইছিলেন আপনার ছোট বোন, তাহলে ওনারে এমন বৃদ্ধ লাগে কেন? চারু মুখের উপর থেকে পর্দাটি সরিয়ে দিল। ফাতেমা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারুর দিকে তাকিয়ে ঘরে চলে গেলেন। কোনো আন্তরিকতা নেই, এমন একটা ভাব যেন চারুর এখানে আসা সাধারণ একটা ব্যাপার। এই ছিল আমি সেই চারুলতার 13 থেকে 16 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।